সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সহকারী অধ্যাপক। সরকারি কলেজ অধ্যাপনার পাশাপাশি চাকরি প্রত্যাশী বা বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকি, অল্প কিছু জ্ঞান বিতরণ করে থাকি আমার সাধ্যমতো। সেই ধারাবাহিকতায় বা সেই প্রচেষ্টায় আজকেও হাজির হয়েছি জাকির বিসিএসের সাইটটিতে। বাংলা ক্লাস, বাংলা সাহিত্যের ক্লাস নিব। বিশেষ করে যারা 41 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে রিটেনের জন্য অপেক্ষা করছো, কিংবা যারা 43তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে মূলত আমি সাহিত্যের এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে। আচ্ছা, হ্যাঁ, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। তো আমি আসলে আজকে যেহেতু সরাসরি জাকির বিসিএসে ঢুকেছি, শুভেচ্ছা বিনিময় পর্বটি। আসমা আক্তার, শুভরাত্রি। প্রতিমাশীল, আদাব স্যার, কেমন আছেন? ভালো আছি। হাসান মোহাম্মদ রাফি, কেমন আছেন স্যার? ভালো আছি। লিঙ্কন, আদাব স্যার। তো আসলে যেহেতু এখানে অনেক হাজার হাজার শিক্ষার্থী একই সঙ্গে এটি দেখবে, কাজেই আমি সবার সাথে শুভেচ্ছা বিনিময় হয়তো করতে পারবো না। আমি অবসরে আপনাদের সবার শুভেচ্ছাগুলি দেখে ফেলবো। তো সবার জন্য আমি সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দ ঠিক আছে? শব্দ ঠিক আছে কিনা? গোলাপি আক্তার, কেমন আছেন স্যার? হ্যাঁ গোলাপি, ভালো আছি। কাবিরুল হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমার শব্দটা পরিষ্কার আছে কিনা? দু একজন শব্দ নিয়ে একটু আপত্তি করেছিলেন গত ক্লাসগুলিতে। আমি চেষ্টা করেছি শব্দটাকে একটু ইমপ্রুভ করার। হ্যাঁ, আদিল হোসেন, স্যারের হাসি দেখলে মনটা ভরে যায়। আচ্ছা, ধন্যবাদ আদিল, ভালো থেকো। আচ্ছা, শব্দটা পরিষ্কার আছে কিনা একটু যদি আমাকে বলতে। অল ওকে স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিক্ষার্থীরা। ওকে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ স্যার, নাইস লাগছে। ওকে, থ্যাংক ইউ রুবায়াত হাসান আরিফ। তাহলে আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে আমি সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছি বাংলা সাহিত্য। আমরা বাংলা সাহিত্য এই বিষয়টা নিয়ে পড়ছি। নিশ্চয়ই তোমরা আমার লেকচার 1 করেছো শিক্ষার্থী বন্ধুরা। এটি মূলত আমাদের জাকির বিসিএস যে সাহিত্য গ্রুপ, সেই গ্রুপের ক্লাস। তবে আজকে একটু বিশেষ কারণে আমি ওপেন হয়ে হাজির হয়েছি, যাতে যারা অনেকেই আমার ক্লাসের ব্যাপারটা জানে না তাদেরকে একটু জানাবো এই উদ্দেশ্যেও। তো যেহেতু সব কিছু ঠিক আছে, তাহলে আমরা লেকচার যেহেতু 1 করে ফেলেছি, আমরা গতদিন বাংলা ভাষার যে জন্ম, বাংলা সাহিত্যের যে ইতিহাস, বাংলা সাহিত্য, বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে উদ্ভব হলো, তাই না, একেবারে ইন্দো ইউরোপ থেকে শুরু করে একেবারে প্রাকৃত অপভ্রংশ বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার জন্ম সময় তোমাদের নিয়ে আলোচনা করেছি। তাই না শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কিন্তু বিশেষ প্রিলিমিনারি এবং রিটেনের জন্য, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং আজকের ক্লাসটি উপভোগ করবে। ওকে, ধন্যবাদ। অর্জুন রয়, কুড়িগ্রাম থেকে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি অর্জুন, আমি শুভেচ্ছা বিনিময় আর নিচ্ছি না, ধন্যবাদ। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটুকু জানো যে বাংলা সাহিত্যের জন্ম, আমরা গতদিন বাংলা সাহিত্যের জন্ম নিয়ে আমরা বলেছিলাম যে বাংলা সাহিত্যের জন্ম 650 সাল অথবা 950। বাংলা সাহিত্যের জন্ম 650 অথবা 950। কেন এই দ্বিমতটি, তার ব্যাখ্যা আমরা গত লেকচার 1-এ দিয়েছি আমাদের যে সাহিত্য গ্রুপটি আছে জাকির বিসিএসের। তবু একটু বলে নেই যারা ওভারঅল যারা ক্লাস করছেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে 650 সাল বা সপ্তম শতক। 650 সাল বা সপ্তম শতক। আরেকজন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়,
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম 950 সাল তথা দশম শতক। তো এই যে বাংলা সাহিত্যের জন্ম ডক্টর শহীদুল্লাহ এবং সুনীতি কুমার, এটি দ্বিমত, কিন্তু কনফিউশন না। শিক্ষার্থী বন্ধুরা অনেকে বুঝতে পারে না, মনে করে স্যার এটা কনফিউশনের কিছু না, দ্বিমতকে যে দুজন ভাষাবিদ, আসলে বাংলা ভাষার তো জন্ম সনদ নেই, তাই না, বার্থ সার্টিফিকেট নেই, ইউনিয়ন পরিষদ কিংবা তাই না পৌরসভা থেকে নাগরিকতা সার্টিফিকেটও নেই। কাজেই গবেষকরা বাংলা ভাষার জন্ম সনদকে কি করেছেন, গবেষণা করেছেন, অনুমান করেছেন, হাইপোথিসিস কিংবা যারা গবেষণা করে একটা ফলাফল। তো সেই ফলাফল অনুযায়ী বাংলা ভাষার জন্ম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সাল বা সপ্তম শতক, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নামক আরেকজন ভাষাবিদ যার মতে 950 বা দশম শতক। ওকে, সেখান থেকে আমরা বলেছিলাম যে 2021 সাল, এই যে 2021 সাল এখন আমাদের চলছে, এই যে 1000 বছরের কিংবা আমরা বলছি 1000 বছরের চেয়ে বেশি পুরাতন বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাকে কি বলি, 1000 বছরেরও অনেক বেশি পুরাতন বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে আমরা 3টি যুগে ভাগ করেছি। কয়টি যুগ? 3টি যুগ। কি কি? একটি যুগের নাম হচ্ছে প্রাচীন বা কি আদি যুগ, প্রাচীন বা আদি। একটি যুগের নাম মধ্যযুগ, আরেকটি যুগের নাম হলো আধুনিক যুগ। তাহলে বাংলা ভাষা এবং সাহিত্যের যুগ বিভাগ 3টি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এর বাইরে আরেকটি অন্ধকার যুগ, সে সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি গত ক্লাসটিতে, একদম ডিটেলস আলোচনা করেছি। কাজেই কেন অন্ধকার যুগ, অন্ধকার যুগের কারণ কি, অন্ধকার যুগে কারা কারা সাহিত্যিক ছিলেন, তো সেই দিকে আমি আর যাচ্ছি না। আমরা মূলত আজকে মূল যে 3টি ভাগ বাংলা সাহিত্যের, প্রাচীন বা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের ব্যাপ্তিকাল শিক্ষার্থী বন্ধুরা 650 বা 950 থেকে 1200। আমি এই কথা আবার বলছি যে কি একটি কথা বলছি যে কনফিউশন নয়, কিন্তু এটি দ্বিমত। অনেকে বলে স্যার আমরা 650 থেকে 1200 দিব নাকি 950 থেকে 1200 দিব, কোনটা দিব? তো যদি চাই ডক্টর শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত, তাহলে 650 থেকে, ডক্টর সুনীতি কুমারের মতে কি বাংলা সাহিত্যের জন্ম কত সালে, তাহলে আপনারা দিবেন কি 950 সাল থেকে 1200। ঠিক আছে? তাহলে কাজে এটা কিন্তু কনফিউশন না। আর যদি কোনো মত না চাই শিক্ষার্থী বন্ধুরা, কোনো মত যদি না চাই, তাহলে আমরা কি করব, লিঙ্কটা দিয়েছে, তাহলে আমরা কি করব, দুটার যেটা থাকবে সেটাই উত্তর দিব। 650 থেকে 1200 আবার 950 থেকে 1200, এই দুটি হলো প্রাচীন যুগের ব্যাপ্তিকাল। এখন এই দুটির যদি যে কোনো একটি থাকে তাহলে যেটা থাকবে সেটাই দেওয়া যাবে। আর যদি মতামত চাই তাহলে শহীদুল্লাহর মত চাইলে 650 থেকে 1200, সুনীতি কুমারের মত চাইলে 950 থেকে 1200। শিক্ষার্থী বন্ধুরা, যদি মতামত উল্লেখ না করে এবং দুটি যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব কোনটি, 950 থেকে 1200। যদি বলেন স্যার কেন, তাহলে এটা বলবো যে আধুনিক যারা ভাষাবিদ, ডক্টর হুমায়ুন আজাদ, ডক্টর এনামুল হক, এই সমস্ত আধুনিক ভাষাবিদদের মতে 950 থেকে 1200 এই মতটা বেশি যুক্তিযুক্ত। ফলে যদি কোনো মত উল্লেখ না করে এবং দুটি উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুটোর মধ্যে একটা বেছে নিতে চাইলে দেবো 950 থেকে 1200। তবে আমার যে অভিজ্ঞতা, তাতে কোনো বছরে এমন প্রশ্ন হয়নি যেখানে দুটি ছিল, দুটির মধ্যে যে কোনো কি একটা অপশন ছিল, কাজে যেটা থাকবে সেটা উত্তর দিবেন। ওকে, আমরা এখানে আবার যাব। মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800। মধ্যযুগের ব্যাপ্তিকাল 1200 থেকে 1800। শিক্ষার্থী বন্ধুরা, যদিও এখানে ডক্টর হুমায়ুন আজাদ তার লাল নীল দীপাবলি গ্রন্থটিতে একটু দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন মধ্যযুগের ব্যাপ্তিকাল 1351 থেকে 1800। তো এই মতটি আসলে গ্রহণ করবেন এই জন্য যে ডক্টর হুমায়ুন আজাদ স্যার যেটি করেছেন যে তিনি অন্ধকার যুগটাকে একটু আলাদা করে নিয়েছেন। তাহলে আমরা কি যুগ 4টি বলবো? আসলে যুগ তো আমরা 4টি বলছি না, তাই না? যুগ আমরা বলছি কিন্তু 3টি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ বলে আমরা মধ্যযুগের একটি বিশেষ 150 বছরকে নাম দিয়েছি কি অন্ধকার যুগ। তো কাজে এটি কিন্তু আলাদা অংশ নয়, আলাদা যুগ নয়, এটি মধ্যযুগেরই কি একটি অংশ। ফলে এটাকে আমরা মধ্যযুগের বাইরে, অর্থাৎ 1201 থেকে 1350, এটাকে মধ্যযুগের বাইরে রাখার কিন্তু কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? মানে 1201 থেকে 1350 এটাকে মধ্যযুগের বাইরে ফেলার কোনো সুযোগ নেই।
মধ্যযুগের মধ্যে, কিন্তু ওইটাকে একটু আলাদা করে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে অন্ধকার যুগ। আমি আবার বলছি কেন, কারণ কি, এই কাহিনীগুলো আমরা লেকচার 1-এ আলোচনা করেছি। আমাদের জাকির বিসিএস এর আমাদের যে সাহিত্যের গ্রুপটি আছে আমাদের সেখানে, তো যারা করেননি তারা সম্ভব হলে করে ফেলবেন আর কি, দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা বলছিলাম তো আমরা আসলে এটি নিচ্ছি না, আমরা নিচ্ছি মধ্যযুগ 1200 থেকে কি 1800। ওকে, ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। আধুনিক যুগের ব্যাপ্তিকাল কত? 1801 থেকে কত বর্তমান, মানে এই যে এখন 2021 চলছে, তাহলে 21, 22 চললে 22, 23, যতদিন যাবে, অর্থাৎ 1801 থেকে কি বর্তমান। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন হয়তো আমাদেরকে এমন একটি প্রশ্ন করবে পিএসসি যে আধুনিক যুগ কত শতক থেকে বাংলার সাথে আধুনিক যুগ? বাংলা সাহিত্যে আধুনিক যুগ কত শতক থেকে? তাহলে কি বলবেন? 19 শতক। 1801 সাল মানে কি 19 শতক বা ঊনবিংশ শতক, ঠিক আছে। মধ্যযুগ বাংলার সাথে কখন থেকে? তাহলে দয়া করে 1351 থেকে মানে 1400 সাল বলবেন না, কি বলবেন? 1300 শতক। বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা হয়েছে কখন? ত্রয়োদশ শতক বা 13 শতক, ঠিক আছে। জি, তাহলে আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল 650 থেকে 1200 বা 950 থেকে 1200। ডক্টর শহীদুল্লাহ সুনীতি কুমারের দুটো মত, আর দুটো মতের কোনোটি যদি উল্লেখ না থাকে এবং যদি দুটি দেওয়া থাকে, দুটি দেওয়ার সাপেক্ষে আমরা একটি গ্রহণ করতে হলে কি করব? 950 থেকে 1200টা নিব, আর যদি যে কোনো একটি থাকে, যেটা থাকবে সেটি নেওয়া যাবে। ওকে, পরিষ্কার? যে কোনো ভেজাল আছে না? এই পরিবেশটা সুন্দর না? জি, কোনো হইচই আছে না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800, তাহলে মধ্যযুগ শুরু হয়েছে কখন থেকে, কত শতক থেকে? ত্রয়োদশ শতক বা 13 শতক থেকে। জি, আর আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বা 19 শতক থেকে, তাই না? জি, 19 শতক। এখন এইবার আমরা একটু গভীরে প্রবেশ করব শিক্ষার্থী বন্ধুরা। আব্দুল হাদ ঢেলে দেন স্যার। হ্যাঁ, এই যে ঢেলে দেওয়ার জন্য রেডি করে রেখেছে হাত, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে, জি, থ্যাংক ইউ ভাই। আল হামিম সরকার, আপনি তো আগে প্রশ্ন শুরু করলেন, আমার তো আলোচনা করতে দিবেন ভাই। আল হামিম সরকার, সমসাময়িক যুগ আছে ভাই, রবীন্দ্র যুগ আছে, রবীন্দ্র উত্তর যুগ আছে, মেলা যুগ আছে ভাই। আমি তো কেবলই শুরু করলাম, একটু ধৈর্য ধরেন। জি, বাংলা সাহিত্যের মধ্যযুগটা শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে একটা বিশেষ ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। বলতে পারবেন সেই নামটি? কেউ কমেন্টস করতে পারবেন? বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, এই মধ্যযুগটাকে একটা বিশেষ ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। কিংবা বিসিএস পরীক্ষার প্রশ্নটি এমন আসতে পারে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের নাম কি? বলেন দেখি, মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের নাম কি? কে বলতে পারবেন? চণ্ডীদাস নাকি বিদ্যাপতি নাকি মুকুন্দরাম চক্রবর্তী? বলেন। ওকে, থ্যাংক ইউ মনীষ শঙ্কর নয়ন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের কোনো নামকরণ নাই, কিন্তু মধ্যযুগের। থ্যাংক ইউ। ওকে, মফিজুল হক, রোকেয়া বেগম। জি, বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী যিনি ব্যক্তিত্ব, সাহিত্যের ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী, সেই ব্যক্তিত্বটির নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রশ্ন হবে যে বাংলা সাহিত্যের মধ্যযুগকে কার নামে নামকরণ করা হয়েছে? বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে একজন ব্যক্তির নামে নামকরণ করেছে, সে ব্যক্তিটির নাম কি? শ্রী চৈতন্যদেব। তাহলে শ্রী চৈতন্যদেব কে ছিল? তিনি কি সাহিত্যিক? বলেন, শ্রী চৈতন্যদেব কি সাহিত্যিক নাকি ভাষাবিদ নাকি রাজা বাদশাহ? কে ছিলেন এই ভদ্রলোক যার নামে বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে নামকরণ করা হয়েছে? কে সে? এই যে শ্রী চৈতন্যদেব, যার নামে বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে নামকরণ করেছে, এই ভদ্রলোক কি সাহিত্যিক না সাহিত্যতাত্ত্বিক না ভাষাবিদ নাকি রাজা বাদশাহ না কি ছিলেন? তিনি জমিদার? কি ছিলেন? ইনি ছিলেন আসলে বৈষ্ণব ধর্মের প্রচারক। শ্রী চৈতন্যদেব ছিলেন ধর্ম প্রচারক। থ্যাংক ইউ হাসান। শ্রী চৈতন্যদেব ছিলেন কোন ধর্মের প্রচারক? বৈষ্ণব ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, বৈষ্ণব ধর্মের প্রচারক। বৈষ্ণব ধর্মটা কি? এটি আলাদা কোনো ধর্ম নয়, হিন্দু ধর্মের একটি কি বিশেষ শাখা।
হিন্দু ধর্মের একটি বিশেষ মডিফাইড একটি রূপ হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর বৈষ্ণব ধর্মের বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব সাহিত্যের বা বৈষ্ণব ধর্মের বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণের কি? প্রেমলীলা। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। তো এই যে শ্রী চৈতন্যদেব, এখন প্রশ্নটা হলো আমার যে কেন এই যিনি সাহিত্যিক না, এবং দেখেন আরেকটি প্রশ্ন করছি, কিছু কিছু বিষয় খেয়াল করবেন যে কে একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? কে একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন? সেই ভদ্রলোকটির নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। এই প্রসঙ্গে কিন্তু আরেকটি প্রশ্ন আসে যেটি আপনি কনফিউজড হবেন শিক্ষার্থী বন্ধুরা। কনফিউশন একটি বড় সমস্যা, সাহিত্যের ক্ষেত্রে বলি, ব্যাকরণের ক্ষেত্রে বলি। আপনি জানেন না, না জানাটা কিন্তু সমস্যা নয়। না জানা কোনো সমস্যা নয়। পৃথিবীতে একজন মানুষ সব কিছু জানবে না। আমি সব কিছু জানি না, পৃথিবীতে এমন কেউ নেই যে সব কিছু জানে, বুঝতে পারলেন, প্রফেটরা ছাড়া। তা আমরা যেটি বলি যে আসলে মানে না জানাটা অপরাধ না, কিন্তু ভুল জানা বা কনফিউশনটা হচ্ছে অপরাধ। ঠিক আছে? তো যেটি আমরা বলি যে কাজেই এই যে আমরা যেটি বললাম, কে একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। কোনো সাহিত্যই লেখেননি এই ভদ্রলোক, কোনো সাহিত্যই লেখেননি, কিন্তু কি করেছেন? বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন। আবার এই প্রশ্নটিকে ঘুরে এইভাবে আসবে যে বাংলা ভাষায় একচরণ সাহিত্য না লিখেও কে বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? বাংলা ভাষায় একচরণ সাহিত্য না লিখেও কে বাংলা সাহিত্যে স্থান করেছেন? তিনি আবার কে? বিদ্যাপতি। দুটি প্রশ্ন কিন্তু অনেকটা একরকম, কিন্তু পার্থক্য আছে। বাংলা সাহিত্যে একচরণ সাহিত্য না লিখেও যিনি সাহিত্যে স্থান লাভ করেছেন বাংলা সাহিত্যে, তিনি হলেন বিদ্যাপতি। বাংলা লেখনে লিখেছিলেন মৈথিলি ভাষায়, লিখেছেন প্রাকৃত ভাষায়, লিখেছেন সংস্কৃত ভাষায়, লিখেছেন ব্রজবুলি ভাষায়। তাহলে বিদ্যাপতি সাহিত্যিক, সাহিত্য লিখেছেন কিন্তু বাংলা ভাষায় লেখেননি। ওকে, তাহলে কোন ব্যক্তি বাংলা ভাষায় সাহিত্য না লিখেও, এই যে দেখেন নাসরিন খানম, এই যে ভুলের মধ্যে আছে, এই যে নাসরিন খাতুন ভুলের মধ্যে আছে, লিখছে যে বিদ্যাপতি হবে। ভুলের মধ্যে থাকলে কিছু করার নাই। তাহলে বিদ্যাপতি হবে কখন? যখন বিদ্যাপতি সাহিত্য লিখেছেন কিন্তু। তাহলে প্রশ্নটি হচ্ছে যে কোন ব্যক্তি বাংলা ভাষায় সাহিত্য না লিখেও সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন বাংলা সাহিত্যে? বিদ্যাপতি বাংলা ভাষায় সাহিত্য লেখেননি, কিন্তু সাহিত্য লিখেছেন। ওকে, আর শ্রী চৈতন্যদেব হলেন এমন একজন ব্যক্তি যেই ভদ্রলোক কোনো সাহিত্যই লেখেননি, কোনো ভাষায় কোনো সাহিত্য লেখেন। তাহলে কোন ব্যক্তি কোনো সাহিত্য না লিখেও বা একচরণ সাহিত্য না লিখেও সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন? তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। আর কোন ব্যক্তি বাংলা ভাষায় বাংলা ভাষায় কি একচরণ সাহিত্য না লিখেও সাহিত্যে স্থান লাভ করেছেন? তিনি হলেন বিদ্যাপতি। তাহলে বিদ্যাপতি সাহিত্য লিখেছেন কিন্তু বাংলা ভাষায় না, তাহলে বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন। ওকে, আর একজন কোনো সাহিত্য লেখেননি, শ্রী চৈতন্যদেব, তিনি আসলে সাহিত্যিক না, তো কেন লিখবেন? তিনি ধর্মপ্রচারক। ঠিক আছে, পরিষ্কার? তাহলে একটি সাহিত্য, কোনো সাহিত্য না লিখেও, একটি চরণ সাহিত্য না লিখেও যিনি বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। ওকে, আর বাংলা ভাষায় সাহিত্য না লিখে স্থান লাভ করেছেন যিনি, তিনি হলেন বিদ্যাপতি। ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। তো শ্রী চৈতন্যদেব কেন, আমার প্রশ্ন হচ্ছে সেখানে শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, দেখেন বিসিএস মানে কিন্তু হালকা কোনো প্রিপারেশন না। অনেকে বই পুস্তকের জানতে চাচ্ছেন কোন কোন বই। আমি বই গত ক্লাসে দেখিয়েছি, আজকে বলবো। বাজারের সস্তা মার্কা কিছু শর্টকাট টাইপ কিছু গাইড পড়ে কিন্তু বিসিএস প্রস্তুতি হবে না। যারা বিশেষ করে স্পেশাল বিশেষ প্রস্তুতি নেবেন তাদের সাহিত্যের জন্য একটু গভীরে পোস্ট করতে হবে, একটু সাগরে পোস্ট করতে হবে। তো কাজেই খুব অল্প স্বল্প পড়ে সাহিত্যটা যত দিন যাচ্ছে, নিশ্চয় যারা অ্যাকচুয়ালি বিশেষ পরীক্ষা দিয়েছেন বুঝতে পারছেন, যত দিন যাচ্ছে তত কিন্তু সাহিত্যটা গভীরে ঢুকে যাচ্ছে। কাজেই একেবারে হালকা পাতা সাদামাটা মানের প্রিপারেশন নিয়ে বিশেষ পরীক্ষা অন্তত বাংলা সাহিত্য কোশ্চেন কমন পাওয়া যাবে না। তো আমরা বই নিয়ে পরে কথা বলছি, শুধু আপনাদের বলে রাখি যে কেন এই যে শ্রী চৈতন্যদেব যিনি একজন ধর্মপ্রচারক, তার নামে কেন সাহিত্যের নামকরণ করতে হবে? তাহলে তার অনেক ধর্মপ্রচারক ছিলেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, গৌতম বুদ্ধ ছিলেন, তাই না? তারপর অন্যান্য আরো ধর্মের মহামানবরা আছেন, যীশু খ্রিস্ট আছেন। তাহলে একজন ধর্মপ্রচারকের নামে কেন বাংলা সাহিত্যের যুগ বিভাগের কেন নামকরণ করতে হবে? আসলে তিনি ধর্মপ্রচারক, এই জন্য বাংলা সাহিত্যে তার স্থান হয়নি। কেন হয়েছে? এবার আসি মূল কথায়।
বাংলা সাহিত্যের মধ্যযুগে অনেক সাহিত্য আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখবেন মঙ্গল কাব্য আছে, কবিগান আছে, টপ্পা আছে, তাই না? তারপরে অনেক কিছু সাহিত্য আছে। কিন্তু মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যটির নাম কি? কে বলবেন? মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যটির নাম কি, বা মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্য কোনটি বলেন? মধ্যযুগের সবচেয়ে দামি সাহিত্য শাখা কোনটি? সবচেয়ে দামি বলেন, কমেন্টস করেন দেখি। মধ্যযুগের সবচেয়ে দামি সাহিত্য শাখাটির নাম মিরাজ শেকনিক। থ্যাংক ইউ। বৈষ্ণব সাহিত্য। মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্য বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব পদাবলী। জি, থ্যাংক ইউ সৈয়দ নাহিদ হাসান। মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যটির নাম কি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী, বুঝতে পেরেছেন? আর এই বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি? বৈষ্ণব ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগের এই যে অনেক সাহিত্যের ভিড়ে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সাহিত্য ধারাটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলীর বিষয় কি? বৈষ্ণব ধর্ম। এখন ভাবেন, বৈষ্ণব ধর্ম যদি না আসতো তাহলে বৈষ্ণব পদাবলী কেমনে হতো? বৈষ্ণব ধর্ম যদি না থাকতো তাহলে কি বৈষ্ণব পদাবলী আসতো? তাহলে বৈষ্ণব ধর্মের জনককে শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব বৈষ্ণব ধর্ম সৃষ্টি করেছিলেন বলেই সেই বৈষ্ণব ধর্মে যে রাধা কৃষ্ণের প্রেম লীলা, সেটা নিয়ে বাংলার সাথে বৈষ্ণব পদাবলী রচিত হলো। তার মানে শ্রী চৈতন্য দেব যদি বৈষ্ণব ধর্ম না সৃষ্টি করতেন তাহলে বৈষ্ণব পদাবলী রচিত হতো না। ফলে মধ্যযুগের সবচেয়ে দামি যে সাহিত্য ধারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাহিত্য বৈষ্ণব পদাবলী, এটি সৃষ্টির পিছনে সবচেয়ে বড় প্রভাব কার? শ্রী চৈতন্য দেবের। তিনি লেখেননি, তিনি কোনো সাহিত্য সৃষ্টি করেননি, কিন্তু মধ্যযুগের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ যে সাহিত্য বৈষ্ণব পদাবলী, এটা সৃষ্টি হয়েছে কেন? বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে। আর বৈষ্ণব ধর্ম বানিয়েছেন কে? শ্রী চৈতন্য দেব। ফলে মনে করা হলো শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের সবচেয়ে প্রাচীন নিদর্শন। মধ্যযুগের প্রাচীন। তমা খান, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের প্রাচীন নিদর্শন। মধ্যযুগের প্রাচীন, জি। আর মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সাহিত্য নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। ওকে, তাহলে যদি শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম না সৃষ্টি করতেন তাহলে বৈষ্ণব পদাবলীর জন্ম হতো না। ফলে মনে করা হলো যে মধ্যযুগের সবচেয়ে যে দামি গুরুত্বপূর্ণ এই সাহিত্য বৈষ্ণব পদাবলী, এটি সৃষ্টির পিছনে কি শ্রী চৈতন্যদেবের ব্যাপক ভূমিকা বা প্রভাব। ফলে বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে নামকরণ করা হয়েছে কার নামে? জি, শ্রী চৈতন্য দেবের নামে। তো এই মধ্যযুগকে তো একটু বলে রাখি, শ্রী চৈতন্য দেবের একটু সংক্ষেপে বলি। জন্ম কত সালে? 1486 সালে। 1486 সালে নদিয়া বা নবদ্বীপ। শ্রী চৈতন্য দেবের জন্ম 1486 সালে নদিয়া বা নবদ্বীপে। একজন শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে, স্যার আমার বাড়ি নদিয়াতে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু তোমাকে। আর মৃত্যুবরণ করেছেন কত সালে? 1533 সালে পুরী, ভারতের পুরীতে। এই শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছেন 1486 সালে নদিয়া বা নবদ্বীপে, আর মৃত্যুবরণ করেছেন 1533 সালে পুরীতে। এই তথ্যগুলি বাংলাতে শুধু না, অনেক সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়। আমার মনে আছে আমি যখন 27তম বিসিএস পরীক্ষা দেই, 27তম বিসিএসে আমি কোয়ালিফাই করেছিলাম। জি, জীবনে একটাই বিসিএস দিয়েছি, 27 বিসিএস। তো সেখানে মনে আছে আমার এখনো যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় প্রশ্ন আছে, দেখবেন 27 বিসিএসের সাধারণ জ্ঞান প্রশ্ন দেখবেন গৌতম বুদ্ধের জন্ম কোথায় প্রশ্ন দেখবেন, উত্তর নেপালের লুম্বিনী। তাই না? জি। মৃত্যু কোথায় আসতে পারে? নেপালের কুশীনগর। আবার চৈতন্যদেবের জন্ম 1406 সালে নদিয়া বা নবদ্বীপ, আর মৃত্যু 1533 সালে পুরীতে। জি। তো এই শ্রী চৈতন্যদেব যিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিত্ব, কারণ তিনি এই মধ্যযুগে বৈষ্ণব ধর্ম সৃষ্টি করেছিলেন। আর বৈষ্ণব ধর্ম সৃষ্টি করেছিলেন বিধায় এই ধর্মের রাধা কৃষ্ণের প্রেম লীলাকে নিয়ে কি বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। বিষয়বস্তুতে পার্থক্য নেই। সাকিব হোসেন, থ্যাংক ইউ। বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু এক,
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণের প্রেমলীলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণের প্রেমলীলা। কিন্তু পার্থক্য হলো জীবন দৃষ্টিতে, দর্শন। শ্রীকৃষ্ণ কীর্তন একেবারে ডাইরেক্ট মানব মানবীর প্রেম, আর বৈষ্ণব পদাবলী মানব মানবীর প্রেম না, জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম। আবার ভালো করে বলছি, দুটিরই বিষয় এক, রাধাকৃষ্ণের প্রেমলীলা। কিন্তু একটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, এটা হলো সাধারণ প্রেম, সেখানে কোনো তত্ত্ব নেই, আধ্যাত্মিকতা নেই, এমনি সাধারণ প্রেম, কৃষ্ণের সাথে রাধার প্রেম মিলন ইত্যাদি। আর বৈষ্ণব পদাবলীর যে রাধাকৃষ্ণ, সে রাধাকৃষ্ণ মানব মানবী না, কি জীবাত্মার পরমাত্মা। তো সেই তত্ত্ব আমি যখন আলোচনা করব ডিটেলস, বৈষ্ণব পদাবলী পড়াবো আপনাদের শিক্ষার্থী বন্ধুরা, জি, যখন আমি বৈষ্ণব পদাবলী পড়াবো আপনাদের বুঝিয়ে দিব যে বৈষ্ণব পদাবলীর সাথে শ্রীকৃষ্ণ কীর্তনের পার্থক্যকে। আমি পার্থক্যটা সংক্ষেপে বোঝালাম যে রাধাকৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রেমটা হচ্ছে সাধারণ প্রেম, আর বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেমটা কি? জীবাত্মার সাথে পরমাত্মার, ধর্মীয়, বৈষ্ণব ধর্মের যে আদর্শ সেটি। সে পার্থক্যটা আমি ওই সাহিত্যটা পড়িয়ে আপনাদের পরিষ্কার করতে হবে। জি, তো এখন এই যে বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, এই মধ্যযুগটাকে নামকরণ করা হয়েছে চৈতন্যদেব নামে, এবং 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের মধ্যযুগকে নামকরণ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। কি কি? একটির নাম হচ্ছে চৈতন্য যুগ। আসলে যুগ বলাটা ভুল না, চৈতন্য পর্ব বলা উচিত, কারণ যুগের ভাগকে আবার যুগ আমরা বলা উচিত না, কিন্তু বই পুস্তকে বলা আছে চৈতন্য যুগ, মনে থাকবে। আসলে যুগের আবার ভাগ, সেটা আসলে যুগ না, পর্ব, চৈতন্য পর্ব, কিন্তু বইয়ে যেহেতু চৈতন্য যুগই বলা আছে। হ্যাঁ, সাব্বির তুষার প্রেম লীলা, ঠিক আছে, লীলা তো বোঝো নাকি? হ্যাঁ, সবই তো বোঝো, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। আমি যখন বৈষ্ণব পদাবলী পড়াবো, শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, তখন লীলা বুঝাই দিব, ঠিক আছে। চৈতন্য যুগ, একটির নাম হলো চৈতন্য পূর্ব যুগ, আরেকটির নাম হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পরবর্তী যুগ। তার বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, এই যে 1201 থেকে 1800, বাংলা সাহিত্যের যে মধ্যযুগ 1201 থেকে 1800, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 3টি ভাগে। কি কি? কার নামে নামকরণ করেছি? চৈতন্য দেবের নামে। চৈতন্য দেবের নামে আর নামকরণ করে এটাকে 3 ভাগে ভাগ করেছি: চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। ওকে, এখন প্রশ্ন হবে প্রিলিমিনারিতে শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যে চৈতন্য যুগের ব্যাপ্তিকাল নিচের কোনটি? বাংলা সাহিত্যে চৈতন্য যুগের ব্যাপ্তিকাল নিচের কোনটি? আমরা বললাম চৈতন্য জন্ম 1486 সালে, কিন্তু চৈতন্য যুগ 1486 থেকে নয়। চৈতন্য যুগ কখন থেকে? 1501 থেকে 1600। এখন কেউ যদি বলে চৈতন্যের জন্ম 1486 সালে, জন্মিয়ে কিন্তু তিনি যুগের মালিক হননি, বোঝা গেছে? জন্ম 1486 সালে, কিন্তু যুগ হতে হলে তাকে কি করতে হয়েছে? চৈতন্য হতে হয়েছে। ওকে, তো চৈতন্য সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করব। চৈতন্য জীবনী আমাদের আছে, চৈতন্য জীবনী সাহিত্য। চৈতন্য জীবনী সাহিত্য যখন আমরা যাব, এই চৈতন্যদেবের নাম কিন্তু কি চৈতন্য নয়। চৈতন্যদেবের নাম কি? চৈতন্যদেবের নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যের প্রকৃত নাম কি না 1700 না, নাসের আল মাহমুদ 1700 না ভাই। আমি জানি কোন একটা তথ্যে 1700 পেয়েছেন, আসলে ঠিক 1700 না। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600। যদিও এখানে দ্বিমত আছে, ঠিকই বলেছেন, কোন কোন বইয়ে 1500 থেকে 1700 আছে, তবে বাংলা মূলত চৈতন্য যুগ 1501 থেকে 1600 পর্যন্ত। জি, 1500 থেকে 1600, 100 বছর বাংলার সাথে চৈতন্য যুগ। আর চৈতন্য পূর্ব যুগ কত? অঙ্ক করে বের করবেন। আপনি শুধু মনে রাখবেন কি চৈতন্য যুগ 1501 থেকে 1600 চৈতন্য যুগ, আর মধ্যযুগের প্রথম অংশটুকু কত? 1201 থেকে 1500 পর্যন্ত চৈতন্য পূর্ব, আর পর কতটুকু? 1601 থেকে 1800। আপনার এই দুটো সাল কিন্তু মুখস্থ করে রাখতে হবে না, আপনাকে ওই দুটি সাল মুখস্থ করে রাখতে হবে না, বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? জি, আসলে আপনি চৈতন্য যুগটা মনে রাখবেন, 1501 থেকে 1600 চৈতন্য যুগ।
1500 থেকে 1600 চৈতন্য যুগ। যদি তাই হয় তাহলে যদি চৈতন্য পূর্ব আর পরবর্তী চাই তাহলে কি করবেন, অঙ্ক করে বের করে দেবেন। ওই যে মধ্যযুগ 1200 থেকে 1800, তাহলে এইটা যদি চৈতন্য যুগ হয় তাহলে এর আগের টুকু চৈতন্য পূর্ব যুগ আর পরের টুকু কি চৈতন্য পরবর্তী যুগ, পরের টুকু চৈতন্য পরবর্তী যুগ। বুঝতে পেরেছেন? এখন পরীক্ষা কি করবে, আপনাকে বিপাকে ফেলবে, বিপদে ফেলবে। কেমনে? প্রশ্ন করবে প্রাক চৈতন্য যুগ কোনটি, প্রশ্ন করবে প্রাক চৈতন্য যুগ কোনটি। এখন বলবেন স্যার আপনি পড়লেন চৈতন্য পূর্ব, তো চৈতন্য পূর্ব যুগের অপর নাম কি? প্রাক চৈতন্য। চৈতন্য পূর্ব যুগের অপর নাম কি? চৈতন্য পূর্ব মানে কি শিক্ষার্থী বন্ধুরা? প্রাক চৈতন্য, মাথায় রাখবেন, প্রাক চৈতন্য। তাহলে চৈতন্য পূর্ব না এসে কি আসবে? আচ্ছা, চৈতন্য দেবের প্রকৃত নাম যেমন জানতে চেয়েছেন, বিশ্বম্ভর মিশ্র। চৈতন্য দেবের প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। আর ভদ্রলোকের ডাক নাম কিন্তু নিমাই। যাকে আমরা শ্রী চৈতন্যদেব বলছি তার নাম শ্রী চৈতন্যদেব নয়। চৈতন্যদেবের প্রকৃত নাম কি? বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র। আমি যখন আপনাদের চৈতন্য সাহিত্য পড়াবো, মানে জীবনী সাহিত্য, আমরা কিন্তু আজকে সাহিত্য পড়াচ্ছি না, আমি শুধু আপনাদেরকে যুগ বিভাগটা বলছি। আমি মধ্যযুগে যখন যাব, আমাদের চৈতন্য সাহিত্য বলে একটা টপিক আছে যাকে বলে বাংলার জীবনী সাহিত্য। বুঝতে পারলেন? বাংলা ভাষার জীবনী সাহিত্য শুরু হয়েছে কাকে কেন্দ্র করে, কার জীবনীকে কেন্দ্র করে? এই চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে। তো চৈতন্যদেবের প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, আর চৈতন্যদেবের ডাক নাম কি? নিমাই। নিমাই। আর উপাধি কি? উপাধি মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কার উপাধি? শ্রী চৈতন্যদেব। তাহলে শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম নিমাই, আর তার উপাধি হচ্ছে মহাপ্রভু। আর তাকে চৈতন্য বলে কেন ডাকা হতো? তিনি মানুষকে চেতনা দিয়েছিলেন। বুঝতে পারলেন? হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করে যে চৈতন্য মানুষের মাঝে কি প্রেমের চেতনা। কিসের চেতনা? প্রেমের চেতনা, প্রেম চেতনা দিয়েছিলেন। জীবাত্মার সাথে পরমাত্মার যে প্রেম, ঈশ্বরের সাথে মানুষের যে প্রেম। জি, এই যে দেখেন কুতুবউদ্দিন, কোন কুতুব? বৈষ্ণব শব্দের উচ্চারণ কি? এটা কোন প্রশ্ন হলো ভাই? বৈষ্ণব, বৈষ্ণব। জি, বৈষ্ণব ভাই, বৈষ্ণব শব্দের উচ্চারণ বৈষ্ণব। উচ্চারণের ক্লাস তো করাচ্ছি না ভাই, তো যাই হোক, তারপরে প্রশ্ন করেছেন বৈষ্ণব। জি, আচ্ছা, তাহলে এই হচ্ছে এখন শ্রী চৈতন্যদেবের। তাহলে চৈতন্য যুগ 1501 থেকে 1600, চৈতন্য পূর্ব বা প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500। আচ্ছা, না 1351 থেকে 1500 সাল, তাহলে আগের টুকু কি? আইনুন্নিসাত রুবি। তাহলে 1200 থেকে 1350 পর্যন্ত কি মধ্যযুগের বাইরে না মধ্যযুগের মধ্যে? বলেন। রুবি 1201 থেকে 1350 পর্যন্ত সময়টা কি মধ্যযুগের মধ্যে না বাইরে? চৈতন্য পরবর্তী যুগ না এসে পরীক্ষা বলবে চৈতন্যোত্তর যুগ কোনটি। এখন বলছেন স্যার এই চৈতন্যোত্তর যুগ এ আবার কি? চৈতন্যোত্তর। চৈতন্য পরবর্তী মানে কি? চৈতন্য উত্তর। চৈতন্য উত্তর। তো যারা আমার ব্যাকরণ কোর্স করেছিলেন একটু তাকান, চৈতন্য উত্তর, এই রস্য আর অ, চৈতন্যের শেষে আছে অ, আর রস্য উত্তরে অ আর উ, এই দুটা যখন একসাথে থাকে তখন আলাদা থাকতে পারে না। দুজনের মাঝে ব্যাপক প্রেম, প্রেম নিয়ে যেহেতু কথা বলছি, কি হয়ে যায়? চৈতন্য প্লাস উত্তর ইজিক্যাল টু সন্ধিতে কি হয়? চৈতন্যোত্তর। শব্দটা কি? চৈতন্যোত্তর। জি, তাহলে চৈতন্য পরবর্তী মানে চৈতন্য উত্তর, কিন্তু উত্তর না দিয়ে পরীক্ষায় দেওয়া থাকবে কি? চৈতন্যোত্তর যুগ। তাহলে যার নাম চৈতন্য পরবর্তী তারই যুগের নাম কি? চৈতন্যোত্তর যুগ। বুঝতে পারলেন? জি, তাহলে চৈতন্য পরবর্তী বা চৈতন্যোত্তর যুগের ব্যাপ্তিকাল কোনটি? 1601 থেকে 1800। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, বেশি প্রশ্ন গ্রহণ করবো না, তবু দু একটি নিচ্ছি আর কি। থ্যাংক ইউ। এখন আপনাকে জানতে হবে চৈতন্য পূর্ব যুগের সাহিত্যিক কারা, চৈতন্য যুগের সাহিত্যিক কারা, চৈতন্য পরবর্তী যুগের সাহিত্যিক কারা। তো সেগুলো নিয়ে আমি ডিটেলস বললাম যে আজকে আমরা যুগ বিভাগটাই যাচ্ছি আমরা আলাদা করে করে। হ্যাঁ, শিরিন আক্তার 1500 থেকে 1700 পেয়েছেন, আমি জানি, আমি বলেছি কোন কোন বইয়ে 1500 থেকে 1700 আছে চৈতন্য যুগ।
জি, তবে চৈতন্য যুগটা মূলত 1500 থেকে 1600 পর্যন্ত। জি, আপনি দ্বিমতটা গ্রহণ করতে পারেন, আপনার বিষয়, কিন্তু আমি জানি যে চৈতন্য যুগটি হচ্ছে 1500 থেকে 1600। জি, এখন বলেন বাংলার সাথে যে আধুনিক যুগ, বাংলার সাথে যে আধুনিক যুগ 1801 থেকে কি এই যে 2021, বলেন এই যুগটাকে কার নামে নামকরণ করা হয়েছে? কে বলতে পারবেন? বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে কার নামে নামকরণ করা হয়েছে? আচ্ছা, আমার নাম্বার চেয়েছেন কেউ কেউ, আমি একটু বলে দিই, 01712337554। এটি আমার পার্সোনাল নাম্বার। অনেকেই নাম্বার আমি একবারই বলে নিচ্ছি, 01712337554। এটি আমার পার্সোনাল নাম্বার। যদি আপনারা প্রয়োজন মনে করেন, কোনো বিষয়ে কনফিউশন হন, যোগাযোগ করবেন। জি, আর আমাদেরকে সাইট আছে জাকির বিসিএস স্পেশাল, যে এখানে আপনারা ক্লাসটা দেখছেন, আমরা একটা সাহিত্যের কোর্স করাচ্ছি এখানে, অলরেডি শুরু করেছি। গতকাল একটা ক্লাস হয়েছে, গতকাল, আর আজকে সেকেন্ড ক্লাস চলছে। এইভাবে সপ্তাহের 3 দিন, শনি সোম বুধ 3 দিন রাত 9টা থেকে এই ক্লাসগুলি চলবে। মোট 40টি ক্লাস, মোট সাহিত্যের 40টি ক্লাস হবে এবং পরীক্ষা হবে আর কি, যতগুলি প্রয়োজন মনে করছি আমরা। তো আপনারা যারা আমাদের জাকির বিসিএস এর সাইটে দেখবেন, আমাদের একটা নোটিশ দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া আছে। যারা আগ্রহী মনে করবেন, যারা মনে করেন যে স্যারের কাছে পড়লে আমরা শিখতে পারবো বা জানতে পারবো, এটি দরকার আছে, তাহলে তারা এটি বিসিএস রিটেনের যে 30 নম্বর সাহিত্যের, সেটি আমরা কভার করব, প্লাস প্রিলিমিনারি বা অন্যান্য জবের। তো আপনারা যারা আগ্রহী, তারা জাকির বিসিএস এর এই সাইট থেকে আমাদের ভর্তির প্রক্রিয়াটা জেনে নেবেন, কারণ এটি আমরা আজকে দিচ্ছি। আগামী দিন থেকে আমাদের ক্লাসগুলো শুধু প্রাইভেট গ্রুপেই হবে। আমরা জাস্ট একটু প্রচারের জন্য ক্লাসটি সরাসরি দিয়েছি। তো যারা আমাদের গ্রুপে ভর্তি হননি, অলরেডি আমরা 1000 স্টুডেন্ট পেয়ে গেছি। তারপরেও যারা ভর্তি হতে চান, আমরা আরও 2 দিন সুযোগ পাবেন, আগামী বুধবার পর্যন্ত সুযোগ পাবেন, যে আপনারা চাইলে আমাদের জাকির বিসিএস এ ঢুকে, যে নোটিশ আছে সেখান থেকে ঢুকে আপনারা জি ক্লাস করতে পারবেন 500 টাকা বিকাশ করে। জি, তো ধন্যবাদ, আমরা ক্লাসে যাচ্ছি আবার। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলছিলাম যে বাংলা, আপনারা অনেকে উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জি, বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে নামকরণ করা হয়েছে কার নামে? রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। তো কেন তার ব্যাখ্যার দরকার নেই? মধ্যযুগটা শ্রী চৈতন্যদেবের নামে, কেন তার ব্যাখ্যা দিয়েছি? কারণ শ্রী চৈতন্যদেবের নাম আপনারা জানেন না, কেন তার নামে নামকরণ করলো? ধর্ম প্রচারকের নামে কেন সাহিত্যের নামকরণ করা হলো, তার জন্য ব্যাখ্যা দিয়েছি। কিন্তু রবীন্দ্রনাথের নামে কেন নামকরণ করা হলো, এর ব্যাখ্যার তো দরকার নাই। তাও যদি কেউ জানতে চান রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেন, মাইকেলের নামে কেন নয়, বিদ্যাসাগরের নামে কেন নয়, নজরুলের নামে কেন নয়, তার উত্তর হচ্ছে একটা সিম্পল উত্তর, যে বাংলা সাহিত্যে কোটি গ্রন্থ বা লক্ষ সাহিত্যিক, তার মধ্যে একজন সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ। সিম্পল উত্তর। বাংলা সাহিত্যে লক্ষ লক্ষ সাহিত্যিকের ভিড়ে একজন সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, কাজে তার নামে বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে নামকরণ করা হয়েছে। কাজে এই ক্ষেত্রে আরো অধিক ব্যাখ্যার দরকার নেই। জি, তো রবীন্দ্রনাথের নামে নামকরণ করে এই বাংলা সাহিত্যের অনন্য কারণ, থ্যাংক ইউ, কারণ নোবেল পুরস্কার পেয়েছেন একজন সাহিত্যিককে, যে তার নামে আধুনিক যুগটাকে নামকরণ করা হয়েছে। এখানে কোনো আমাদের আর অতিরিক্ত ব্যাখ্যার দরকার নেই। জি, তাই রবীন্দ্রনাথের নামে নামকরণ করে আধুনিক যুগটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 3 ভাগে। কি? ওই একইভাবে শিক্ষার্থী বন্ধু, একইভাবে একটু হলো রবীন্দ্র যুগ। তবে আমি আবার বলছি, রবীন্দ্র যুগ না বলে রবীন্দ্র পর্ব বলাটা বেশি যুক্তিযুক্ত আমার মতে। তবে যেহেতু বই পুস্তকে রবীন্দ্র যুগই বলা আছে, কিন্তু রবীন্দ্র পর্ব কেন আমি বলার পক্ষপাতী, কারণ যুগের যে ভাগ, তাকে আবার যুগ বলাটা আমার কাছে ভালো লাগে না। পর্ব, যুগের ভাগকে আমরা পর্ব, তবু যেহেতু বই পুস্তকে এভাবে আছে, তো এই বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে রবীন্দ্রনাথের নামকরণ করে। একটি হচ্ছে রবীন্দ্র যুগ, একইভাবে একটি হচ্ছে কি রবীন্দ্র পূর্ব যুগ, আরেকটি কি রবীন্দ্র পরবর্তী যুগ। একইভাবে ভাগ, অর্থাৎ ওই যে যেমন চৈতন্যদেবের নামে চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ আর চৈতন্য পরবর্তী যুগ, ঠিক তেমনি আধুনিক যুগটাকে রবীন্দ্রনাথের নামে নামকরণ করে রবীন্দ্র যুগ, রবীন্দ্র পূর্ব যুগ এবং রবীন্দ্র পরবর্তী যুগ। এখন শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, বিসিএস প্রশ্ন হবে এমন, নিচের কোনটি রবীন্দ্র যুগ বা রবীন্দ্র যুগের ব্যাপ্তিকাল নিচের কোনটি?
নিচের কোন সময়কে রবীন্দ্র যুগ ধরা হয়? তাহলে আপনাকে রবীন্দ্র যুগের সময়টা একটু বলে নিই। কত? 1901 থেকে 1940। 1901 থেকে 1940 এই সময়কে বাংলা সাহিত্যে বলা হয় রবীন্দ্র যুগ। 1901 থেকে 1940 পর্যন্ত সাহিত্য সময়কে বাংলা সাহিত্যে বলা হয় রবীন্দ্র যুগ। যদিও রবীন্দ্রনাথের জন্ম 1861, তাই না? রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে, কিন্তু 1861 সালে জন্মেই তো তিনি রবীন্দ্র যুগের মালিক হননি। যুগ তৈরি করতে হলে তাকে কি আগে রবীন্দ্রনাথ হতে হয়েছে, বুঝতে পেরেছেন? মানে আমি জুয়েল কিবরিয়া জন্মালাম, জন্মেই তো আর জুয়েল কিবরিয়া হয়নি, তাই না রে ভাই? অর্থাৎ জুয়েল কিবরিয়া হতে হলে বা নজরুল হতে হলে তাকে নজরুল হতে হয়েছে, তো হতে হলে সময় লেগেছে। তো 1861 খ্রিস্টাব্দে যদিও জন্মেছেন রবীন্দ্রনাথ, কিন্তু 1861 সাল থেকে রবীন্দ্র যুগ না, তিনি রবীন্দ্রনাথ হয়েছেন আগে, বুঝতে পারলেন? তো রবীন্দ্রনাথ হতে হলে তাকে একটু সময় লেগেছে। তো রবীন্দ্র যুগ বাংলা সাহিত্যে কোনটি? 1901 থেকে 1940। তাহলে বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগের ব্যাপ্তিকাল কত বছর, বা বাংলা সাহিত্যে কত বছর ব্যাপী রবীন্দ্র যুগ ছিল? তার উত্তর কি? 40 বছর। বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগের ব্যাপ্তিকাল কত? 40 বছর। এখন যদি বলে রবীন্দ্র পূর্ব যুগ, মনে রাখা, মুখস্থ করে রাখার দরকার নেই, বের করে দিবেন অঙ্ক করে, বুঝতে পারলেন? অনেক কিছু ব্রেনে নেওয়া যাবে না, সব কিছু যদি ব্রেনে নিতে যান তাহলে কিন্তু আওলায় ফেলবেন। তাহলে আপনি রবীন্দ্র যুগটা নিলেন 1901 থেকে 1940, 40 বছর রবীন্দ্র যুগ। তাহলে রবীন্দ্র পূর্ব যুগ কোনটুকু অঙ্ক করে বের করবেন? ওই যে ভাই সিম্পল, 1801 থেকে 1900 পর্যন্ত রবীন্দ্র পূর্ব যুগ। তাহলে রবীন্দ্র পরবর্তী যুগ কোনটি? রবীন্দ্র পরবর্তী যুগ 1941 থেকে কি বর্তমান। কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? নাই। কি পরিবেশটা সুন্দর না? চা খাবেন কি? শিক্ষার্থীরা ঢেলে দিব? আচ্ছা, না, ঠিক আছে। তথ্যবহুল বই, ভাই আমি বলেছি তথ্যবহুল বই আমি গতদিন বলে দিয়েছি 2-3টা বই। তবু আপনারা যারা গত ক্লাসটি করেননি, যে আমি বলেছিলাম তথ্যবহুল বই হচ্ছে এই যে এটি বই, ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি। খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ বই, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি। হ্যাঁ, এই বইটি খুব গুরুত্ব সহকারে পড়বেন। খুব ছোট্ট বই কিন্তু খুব সুন্দর। ওকে জি। আর একটু যদি বেশি করে পড়তে চান, গভীর করে পড়তে চান, তাহলে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। খুবই দারুণ, খুবই গুরুত্বপূর্ণ বই, কিন্তু একটু ইলাবোরেট করা। যারা পড়তে চান বা পড়তে পারবেন পড়বেন। আমি বলি হ্যাঁ, বাজারে কিছু প্রচলিত বই আছে প্রফেসর্স প্রকাশনীর, পড়বেন, খারাপ বলছি না। ওরাকল প্রকাশনী, প্রফেসর্স প্রকাশনী, জেনুইন বা সেলফ অ্যাসেসমেন্ট, সেগুলিও ভালো, কিন্তু পাশাপাশি এই ধরনের মূল বইগুলি পড়লে আপনাদের জ্ঞানের গভীরতা বাড়বে। জি, এই যে দেখেন একটা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এগুলো মূল বই, ইতিহাস, বাংলা সাহিত্যের কি মূল ইতিহাস। দেখেন মোহাম্মদ আব্দুল হাই, সৈয়দ আলী আহসান, খুব বিখ্যাত দুজন ব্যক্তি, মোহাম্মদ আব্দুল হাই, সৈয়দ আলী আহসান, বাংলা সাহিত্যের কি ইতিবৃত্ত। খুবই দারুণ, খুবই গুরুত্বপূর্ণ বই। হ্যাঁ, সময় বলে পড়বেন, ঠিক আছে? এই যে দেখেন আমার একটি বই আছে বাংলা কোষ নামে। জি, আমার একটি বই বাংলা কোষ। এই বইটিও আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। আপনারা যারা মনে করেন সম্ভব হলে, ভালো লাগবে, আমার ধারণা যারা নিয়েছেন ভালো লেগেছে, এবং যারা নিতে চান বাংলা কোষ, এই বইটির লেখক আমি, সম্ভব হলে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন। ওকে জি, ঠিক আছে না? জি, এর পাশাপাশি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌমিত্র শেখর স্যারের যে সাহিত্য জিজ্ঞাসা বইটি সম্ভব হলে আপনারা নেবেন। সেই বইটি অনেক ভালো মানের একটি বই, আপনারা পড়তে পারবেন। জি, তো তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমি বারবার আর আমাকে প্রশ্ন করবেন না, দয়া করে আমরা একটু ক্লাস করি। ওকে, তাহলে আমরা বলছিলাম যে রবীন্দ্র পূর্ব যুগ, রবীন্দ্র যুগ এবং রবীন্দ্র কি পরবর্তী যুগ। তাহলে রবীন্দ্র পরবর্তী যুগ কত? 1901। জি, এই যে দেখেন আসিফা ফারজানা, হ্যাঁ, এই একটা গাধি। এই গাধিগুলো কই থেকে? বাংলা কোষের বিষয়বস্তু কি স্যার? বাংলা কোষের বিষয়বস্তু মানে এটা তো সাহিত্যের বই না রে বোকামি। এই যে সাহিত্য যা যা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, চর্যাপদ, বাংলা সাহিত্য এবং ব্যাকরণ, বিষয়বস্তু কি মানে? এটা তো উপন্যাসটা, নাটক না। কি পাগল যেগুলো। বইটির দাম 200 টাকা।
বইটির দাম 200 টাকা, তবে যেহেতু বাজারে ওইভাবে সব জায়গায় পাওয়া যাবে না, আমি একটি নাম্বার দিচ্ছি যারা নিতে চান। জি, আমার বইটাতে ব্যাকরণ সাহিত্য দুটোই আছে, 01744727712। জি, এই নাম্বারটিতে ফোন দিলে ওরা আপনাদের কুরিয়ার করে পাঠানোর ব্যবস্থা করবে। আমার বইটি বাজারে খুব বেশি প্রচলিত নয়। জি না, রূপক বাংলা ব্যাকরণ কোর্স এই কোর্সে পড়াবো না, এটি শুধু সাহিত্যের কোর্স। রূপক, এই কোর্সটি শুধু সাহিত্যের, যে কোর্সটি আমরা এখন চাকরি বিশেষে করছি, সাহিত্য হইতে একটা সমুদ্র, অনেক সাহিত্য আমরা পড়াবো। আর সাহিত্য শেষ করে আমরা ব্যাকরণের আলাদা কোর্স দিব। জি, সাহিত্যের পরে ব্যাকরণ। জি ইমরান হোসেন, না এখানে ব্যাকরণ থাকবে না, এই 500 টাকা দিয়ে শুধু সাহিত্যটা পাবেন। সাহিত্য, শুধু সাহিত্য অংশটুকু আমরা করাবো। সাহিত্য মানে অনেক, সাহিত্যে কিন্তু 20 নম্বর, সাহিত্যে কিন্তু কি প্রিলিমিনারিতে 35-এর মধ্যে 20 নম্বর সাহিত্যের, আবার রিটেনে 30 নম্বর। এইটুকু আমরা এই কোর্সে কভার করব। আর যারা ব্যাকরণ করতে চান, আমরা এই কোর্সের পরে কি করব, সাহিত্য কোর্সটা শেষ করে কি ব্যাকরণ কোর্স দিব আলাদা। যারা করতে চান তারা করবেন, সবাই যদি না করতে চাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাকে বলেন, রবীন্দ্র পূর্ব যুগ না বলে কি বলবে, প্রাক রবীন্দ্র যুগ। কি বলবে, প্রাক রবীন্দ্র। জি, নিচের কোনটি প্রাক রবীন্দ্র যুগ? রবীন্দ্র পূর্ব যুগ মানেই কি প্রাক রবীন্দ্র যুগ, 1860 থেকে 1900। রবীন্দ্র পরবর্তী যুগ না বলে কি বলবে, জি আনন্দ, কারণ আপনারা করেছেন আর করার দরকার নেই, তারপরে করতে চাইলে আপনাদের জন্য দরজা খোলা থাকবে। জি, রবীন্দ্র পরবর্তী যুগ না বলে ওই যে বলবে রবীন্দ্রোত্তর যুগ। নিচের কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে শেখাচ্ছি রবীন্দ্র পরবর্তী, কিন্তু পরীক্ষক মডিফাই করে বলবে রবীন্দ্রোত্তর যুগ। এখন বলবেন স্যার আপনি পড়লেন রবীন্দ্র যুগ, রবীন্দ্র পূর্ব যুগ, রবীন্দ্র পরবর্তী যুগ, আর পরীক্ষক যে দিল রবীন্দ্রোত্তর যুগে আবার কোন মাল? রবীন্দ্র পরবর্তী মানে রবীন্দ্র উত্তর, উত্তর মানে পরে, বুঝতে পারলেন? কিন্তু রবীন্দ্র উত্তর এই দুটো শব্দকে একসাথে কি বলা হয়, রবীন্দ্রোত্তর যুগ। জি, থ্যাংক ইউ। ওকে, রবীন্দ্রোত্তর যুগ, রবীন্দ্র পরবর্তী মানেই রবীন্দ্রোত্তর। এখন মজার বিষয় আসছে, আরো গুরুত্বপূর্ণ কথা আসছে। দেখেন, বলবে নিচের কোনটি বাংলা সাহিত্যের রোমান্টিক যুগ, নিচের কোনটি বাংলা সাহিত্যের এন্টি রোমান্টিক যুগ, নিচের কোনটি বাংলা সাহিত্যের ক্লাসিক যুগ। আমরা কি সেগুলো বলেছি? তাহলে দেখেন, এই যুগগুলোর আবার কিন্তু কিছু কিছু আলাদা নাম আছে। ওকে, এই যে বাংলা সাহিত্য রবীন্দ্র পূর্ব যুগ, এই যুগটাকে বলা হয় কি ক্লাসিক যুগ। বাংলা সাহিত্যের ক্লাসিক, ক্লাসিক বা ধ্রুপদী যুগ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে যেটির নাম রবীন্দ্র পূর্ব যুগ, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন। এখন আমি খুব আরেকটু গভীরে প্রবেশ করছি, যেটা প্রচলিত বই পুস্তকে পাবেন না। আমি যে প্রচলিত বই পুস্তক বললাম, হ্যাঁ আমিও নিশ্চয়ই কোনো না কোনো বই থেকে আমার শিক্ষকদের কাছ থেকে শিখেছি, প্রচলিত বই পুস্তকে পাবেন না। অবশ্যই আপনাকে আমার ক্লাসটা ভালো করে মনোযোগ দেবেন। বাংলা সাহিত্যে যাকে আমরা বললাম রবীন্দ্র পূর্ব যুগে, রবীন্দ্র পূর্ব যুগটাকে আবার বলা হয় ক্লাসিক বা ধ্রুপদী যুগ। বাংলা সাহিত্যের ক্লাসিক বা ধ্রুপদী যুগ। ওকে, তাহলে বাংলা সাহিত্যের ক্লাসিক যুগ নিচের কোনটি, বা ধ্রুপদী যুগ নিচের কোনটি? এই যে 1801 থেকে 1900, অর্থাৎ যেটি রবীন্দ্র পূর্ব যুগ সেটিকেই বাংলা সাহিত্যে বলা হয় বাংলা সাহিত্যের ক্লাসিক বা ধ্রুপদী যুগ। এখন দেখেন, প্রশ্ন আসবে, রবীন্দ্র পূর্ব যুগের কবি নিচের কে? রবীন্দ্র পূর্ব যুগের কবিকে আপনি জিন্দেগিতে পারবেন না। অনেক কিছু জিনিস জানেন আবার জানেন না। নিচের কে রবীন্দ্র পূর্ব যুগের কবি বা রবীন্দ্র পূর্ব যুগের সাহিত্যিক কে? রবীন্দ্র পূর্ব যুগের সাহিত্যিকে রবীন্দ্রনাথের গুরুকে বলেন তো শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথের গুরুকে দেখি, লেখেন দেখি কে পারেন। রবীন্দ্রনাথের গুরুকে, রবীন্দ্রনাথ কার শিষ্য? কমেন্টসে লেখেন দেখি, আপনাদের জ্ঞানের বহর একটু দেখে নিই। সৈয়দ খান, যে ডিজিটাল হয়ে গেছে, আপনি অ্যানালগ নিয়েই থাকেন। যদি ডিজিটাল পছন্দ না হয় তাহলে আপনি অ্যানালগেই থাকেন। সৈয়দ খান জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিহারের চক্রবর্তী, ওকে, আমার স্টুডেন্টরা অনেক স্মার্ট, অনেক জ্ঞানী, থ্যাংক ইউ। না, শহীদুল ইসলাম, লালন না। আর লালনের অনেক সাহিত্য রবীন্দ্রনাথের ভাবাদর্শের মধ্যে আছে, কিন্তু রবীন্দ্রনাথের ডাইরেক্ট গুরু যাকে বলা হয় তিনি হচ্ছেন বিহারীলাল। জি, থ্যাংক ইউ।
রবীন্দ্রনাথের গুরুর নাম কি? বিহারীলাল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কার শিষ্য? বিহারীলালের। এবং আপনাকে জানেন রবীন্দ্রনাথকে বিহারীলালকে ভোরের পাখি উপাধি কে দিয়েছিল? জি, রবীন্দ্রনাথ ঠাকুর। জি, বিহারীলালকে বলে বাংলা সাহিত্যের ভোরের পাখি। এই বিহারীলালকে ভোরের পাখি উপাধিটা দিয়েছিল কে? তার এই শিষ্য রবীন্দ্রনাথ ঠাকুর। জি, তাহলে রবীন্দ্র পূর্ব যুগের কবিকে বুঝতে পারছেন বিহারীলাল, রবীন্দ্রনাথের যে গুরু। তাহলে রবীন্দ্র পূর্ব যুগের কবিকে বিহারীলাল চক্রবর্তী। জি, একজন হচ্ছেন বিহারীলাল, নাম শুনেছেন? জি, একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্র পূর্ব যুগের কবি। মদন মোহন তর্কালঙ্কার নাম শুনেছেন? মদন মোহন তর্কালঙ্কার নাম শুনেছেন? পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আসে না? পরীক্ষা আসে, বিশেষে আসে। জি, সেই মাল রবীন্দ্র পূর্ব যুগের মদন মোহন তর্কালঙ্কার। কৃষ্ণচন্দ্র মজুমদার নাম শুনেছেন? চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু হাসি বিষে দংশে নিজারে। শুনেছেন? রচয়িতাকে কৃষ্ণচন্দ্র মজুমদার, এই রবীন্দ্র পূর্ব যুগের কবি। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু হাসি বিষে দংশে নিজারে। চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে। তাহলে এই যে রবীন্দ্র পূর্ব যুগের কবি বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্র পূর্ব যুগের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্র পূর্ব যুগের কবি মদন মোহন তর্কালঙ্কার, রবীন্দ্র পূর্ব যুগের কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। রবীন্দ্র পূর্ব যুগের সাহিত্যিক কে? বিশেষ রিটেন পরীক্ষার্থী যারা, তাদের জন্য বলছি, বিশেষ লিখিত যারা আসবে, রবীন্দ্র পূর্ব যুগের একজন কবির পরিচয় দাও। জি, তো রবীন্দ্র পূর্ব যুগের একজন কবির পরিচয় দাও, বা রবীন্দ্র পূর্ব যুগের একজন সাহিত্যিকের অবদান আলোচনা করো। তাহলে আপনি যদি জানা থাকে যে যে বিহারীলাল, যদি জানা থাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাহলে চাইলে কিন্তু আপনি তার সম্পর্কে কি লিখতে পারবেন। জি, থ্যাংক ইউ। একজন বলেন যে কেন স্যার ওনাকে ভোরের পাখি উপাধি দিলেন? যে কেন দিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রিটেনের জন্য। পিলির প্রশ্ন হচ্ছে কে ভোরের পাখি, তাহলে বিহারীলাল। আর রিটেনের প্রশ্ন হলো কেন ভোরের পাখি? কেন ভোরের পাখি? এই জন্য এই সময় বাংলা সাহিত্যে কেউ কবিতা এরকম লেখা শুরু করেনি, সে সময় বিহারীলাল লেখা শুরু করলেন কবিতা। ভোরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পাখি যেমন গান গায় প্রথম সকালে, কেউ শুনুক বা না শুনুক, রবীন্দ্রনাথ বললেন যে পাখি মনের আনন্দে গান গায়। কে শুনলো কে না শুনলো, কে ভালো বললো কে ভালো বললো না, তাতে তার কিছু যায় আসে না, সে মনের আনন্দে কি ভোরবেলা উঠে গান গায়। ঠিক তেমনি বাংলা সাহিত্যে বিহারীলাল বাংলা সাহিত্যের প্রত্যুষে, আধুনিক যুগের প্রত্যুষে উঠে কি গান ধরেছিলেন। কেউ শুনুক বা না শুনুক তার তোয়াক্কা করেননি, তিনি নিজের মনে নিজের খুশি মতো কি গান গেয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় বাংলা সাহিত্যের ভোরের পাখি। বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ বললেন যে ভোরে যেমন পাখি ভোরবেলা উঠে গান গায়, মানুষ ঘুমিয়ে থাকে, কেউ শোনে কেউ শোনে না, তাতে পাখির কিছু যায় আসে না। পাখি ভাবে না যে বেটারা তো ঘুম থেকে ওঠেনি, আমার গান গেয়ে লাভ কি, থাক পরে গাবো, ওরা উঠুক, তাও ভাবে না। কি করে? নিজের মনের আনন্দে গান গায়, কে শুনলো না শুনলো তাতে তার কিছু যায় আসে না। ঠিক তেমনি বিহারীলাল বাংলা সাহিত্যে সেই প্রত্যুষে উষা লগ্নে গান গেয়েছিলেন, কবিতা লিখেছিলেন। কে তার কবিতা পড়লো বা পড়লো না এটা তিনি তোয়াক্কা করেনি, নিজের মনের আনন্দে নিজের ভালো লাগা থেকে গান গেয়েছিলেন। এই জন্যই তিনি বাংলা সাহিত্যের ভোরের পাখি। জি, তো এই যে আমাদের রবীন্দ্র পূর্ব যুগ বলছি আমরা, যাকে আমরা ক্লাসিক বা ধ্রুপদী যুগ, ক্লাসিক বা ধ্রুপদী যুগ। এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি শিক্ষার্থী বন্ধুরা? নীতি কবিতা, নীতি কবিতা। ক্লাসিক যুগের বা ধ্রুপদী যুগের সাহিত্য। এখন অনেকে যে প্রশ্ন আসছেন ক্লাসিক বা ধ্রুপদী যুগ কি, কেন এই যুগটার নাম ক্লাসিক বা ধ্রুপদী? ক্লাসিক বা ধ্রুপদী যুগের আরেকটা নাম হচ্ছে চিরন্তন যুগ। চিরন্তন, চিরন্তন যুগ বোঝেন? এই যুগের সাহিত্যটা আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে সমান প্রিয়। যে একটা জিনিস বলে রাখি, কিছু জিনিস সাহিত্যের আসলে শুরুর দিকের ক্লাসগুলো নিচ্ছি তো অনেক জিনিস এলোমেলো মনে হবে, কিন্তু কিছু জিনিস আপনাকে প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ডসের জন্য জানতে হবে। বুঝতে পারলেন? কিছু কিছু কথা বলছি মনে হচ্ছে একটু অপ্রাসঙ্গিক, একটু যেন এলোমেলো হয়ে যাচ্ছি, যেহেতু শুরুর দিকে আপনাকে আমি টোটাল সাহিত্যের, বাংলা সাহিত্যের একটা ভিত্তি তৈরি করতে চাচ্ছি। কাজে আমি একবারে ওই যে বললাম ফাস্টফুডের মতো এই এই এত এত এইভাবে কিন্তু সাহিত্যের কোর্স করানো হবে না। বুঝতে পারলেন? আপনাকে
অনেক জিনিস একটু একটু বোঝাতে চাচ্ছি। তো যেটি বলছিলাম যে ক্লাসিক বা ধ্রুপদী জিনিসটা কি? ক্লাসিক বা ধ্রুপদী জিনিস চিরন্তন। চিরন্তন মানে কি? এমন সাহিত্য যেটা সকল কালের। ক্লাসিক গান বোঝেন? ক্লাসিক গান, ক্লাসিক গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আগেও ভালো লাগতো, এখনো লাগে, 100 বছর পরেও লাগবে। বুঝতে পারলেন? একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো। অর্থাৎ যে গান 1000 বছর ধরে মানুষের হৃদয় একইভাবে আলোড়ন সৃষ্টি করে, একইভাবে মানুষকে আনন্দ দেয়, যুগে যুগে কালে কালে একইভাবে মানুষকে কি বিমোহিত করে, সেগুলো ক্লাসিক। ক্লাসিক সাহিত্য, ক্লাসিক গান সব সময় থেকে যার আবেদন। জি, আর কিছু গান আছে কি, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে লা 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 লা, আছে আর আছে। এমন একটা সময় ছিল এই যে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, এই ছোট আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে বুড়া পর্যন্ত কি খালি নাচে, খালি ঝাঁকে। বুঝেন নাই? পিকনিকের গাড়ি, তারপরে বিয়ে বাড়ি, তারপরে কি সুন্নতে খাতনা, যেখানে হোক না কেন বাঁচতেছে। হ্যাঁ, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স আছে। আর সাময়িক, সাময়িক সাহিত্য। সাময়িক মানে যার আবেদন কি আসে ঝড়ের মতো ঝাঁকি দিয়ে চলে যায়। কিছু কিছু গান, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, কবে বানামু শালা শালিরে, বুকের মধ্যে আগুন জ্বলে নেভেনারে জল ছেটালে, হ্যাঁ কহবে কহবে, তাই না? এই যে আসলো, এসে ঝাঁকায়ে চলে গেছে, আর নাই। আমরা যখন ছোটবেলায় পড়েছি বা কলেজে পড়েছি, হ্যাঁ কি বলছে, মীরাবাই আই 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 এ হেইলা দুইলা দরবার না চাই আই আই, আছে আর নাই। ওই যে আসছে, এসে এরকম করে ঝাঁকায়ে আবাল বৃদ্ধ বনিতা, একদম 60 বছরের বুড়া থেকে শুরু করে 3 বছরের বাচ্চা পর্যন্ত এরকম ঝাঁকায়ে কি করেছে, উধাও হয়ে গেছে, আর নাই। আর কিছু গান আছে 1000 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, এবং 1000 বছর পরেও কি এমনই থাকবে। এই গানগুলিকে বলা হয় কি ক্লাসিক। ক্লাসিক। তো বাংলা সাহিত্যে কিছু সাহিত্য আছে, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নিবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কি 1000 বছর আগেও মানুষকে বিমোহিত করত, এখনো বিমোহিত করে, 100 বছর পরে বিমোহিত করবে। বুঝতে পারলেন? ও ঘর থেকে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। কবিতা আপনার ভালো লাগে না? আপনার ভালো লাগে, তাই না? আপনি 18 বছর, 20 বছর, 30 বছর ইয়ং টকবগে যুবক, আপনার এই কবিতা ভালো লাগে। যে 2 এ পড়ে, 1 এ পড়ে সেই বাচ্চা, তারও ভালো লাগে। 60 বছরের বাচ্চারও কি, 60 বছরের ওই বুড়া বাচ্চারও ভালো লাগে। ক্লাসিক সাহিত্য, ধ্রুপদী সাহিত্য। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো করে মানুষের শোভা পায়। একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই ক্ষোভা নলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সেথা একজন পদনাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। এই যে ধ্রুপদী, ক্লাসিক। নীতি কবিতা, নীতি কবিতা বোঝেন? এই যুগের বৈশিষ্ট্য নীতি কবিতা। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো করে মানুষের শোভা পায়। পরের দুঃখের কথা করিলে চিন্তন, আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ। এখন কি এরকম কবিতা লেখা হয়? শিক্ষার্থী বন্ধুরা, আপনার কাছে এখন কি এরকম কবিতা আছে? নাই, কারণ ওই যুগ না, ক্লাসিক ধ্রুপদী যুগ নাই। লেখে এরকম কবিতার
এখন কবিতা কি বলছে, ওই যে তোমার চোখ, দুটো চোখ, ও তো চোখ নয়, যেন দুটো চিল উড়ে 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 ঘুরে, না ঠিক চিল নয়, ওটা যেন দুটো পাথর, আমি তাকিয়ে থাকি নিষ্পলক। কি যে বলে কিছু বলা হয় না। মানুষ যেমন জটিল, কবিতাও জটিল। মানুষও ছিল সরল আগে, কবিতাও ছিল সরল। এখনকার যুগে দেখবেন এই যে নীতি কবিতার নাই আছে, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই কবিতা কি ভাই এখনো লেখা হয়? লেখা হয় কি ভাই? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কেন লেখা হয় না? এই জন্য লেখা হয় না, নীতি তো নাই। গুড, ওই যে বলছে নীতি তো নাই। কেমনে? নীতি তো থাকতে হবে ভিতরে। নীতি না থাকলে কেমনে লিখবেন? কবিতা তো আর এমনি বানিয়ে আসবে না, ভিতরে থাকতে হবে। গুরুজনের কথা শোনেন, ধুর মিয়া গুরুজন, বাপ মাকে বলছেন ধুর বোঝে, আপনি কিছু বোঝেন তাই না? 12 ক্লাস পড়ে, হ্যাঁ 14 ক্লাস পড়ে খুব ভাব, বাবা বা দাদা বা চাচা কিছু বললে কি বলেন? আর এসব ব্যাকডেটের কিছু বোঝে না। আপনি বোঝেন? আমার কথা শুনে চলতে হবে। আসলে গুরুজনের প্রতি কোনো বিশ্বাস, কোনো শ্রদ্ধাবোধ আপনার নাই, তাহলে আপনি ওই কবিতা কেমনে আপনার হৃদয় থেকে বের হবে? হ্যাঁ, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই কথা আপনার হৃদয় থেকে কেমনে আসবে ভাই? আপনি তো এই কবিতা লিখবেন যে ধুর গুরুজন, ওরা বুড়া, ওরা ধুড়া, ওরা কিচ্ছু বোঝে না, আমি সব। এই কবিতাতে আপনি লিখবেন। কাজেই এই যে ক্লাসিক যুগ, ধ্রুপদী যুগ নাই, এই যুগ শেষ, রবীন্দ্র পূর্ব যুগ। ক্লিয়ার? তো রবীন্দ্র পূর্ব যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? নীতি কবিতা, নীতি কবিতা, দেশপ্রেম, দেশপ্রেমমূলক কবিতা। ওকে, এবার চলে আসি আমরা রবীন্দ্র যুগে। আমি এগুলো আরো ডিটেলস আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। আমি কিন্তু যখন যুগ বিভাগ পড়াচ্ছি আজকে, যুগ বিভাগ মানে হচ্ছে আমি কিন্তু এই যুগ ধরে ধরে আবার ডিটেলস আলোচনায় যাব। জি, রবীন্দ্র যুগকে বলা হয় বাংলা সাহিত্যে রোমান্টিক যুগ। ভাই কি যুগ? বাংলা সাহিত্যে রোমান্টিক যুগ। নিচের কোনটি বাংলা সাহিত্যের রোমান্টিক যুগ? জি, রোমান্টিক যুগ হচ্ছে এই রবীন্দ্র যুগ। এই রবীন্দ্র যুগটার নাম হলো রোমান্টিক যুগ। তাহলে নিচের কোনটি রোমান্টিক যুগের ব্যাপ্তিকাল? জি, রোমান্টিক যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1901 থেকে 1940। 1901 থেকে 1940। তাহলে বাংলার সাথে কত বছর ব্যাপী রোমান্টিক যুগ ছিল? 40 বছর ব্যাপী রোমান্টিক। আর এই যে তাহলে রোমান্টিক যুগের কবিকে, বাংলা সাহিত্যে রোমান্টিকতার জনককে, বাংলা সাহিত্যে রোমান্টিকতার জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবেন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে রোমান্টিকতার জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর রোমান্সের জনক বঙ্কিম। একজন ভালো প্রশ্ন করেছেন, রোমান্সের জনক বঙ্কিম। এখন প্রশ্ন হলো, রোমান্স আর রোমান্টিকতা কি জিনিস? আমি আসবো এখন। জি, এখন তাহলে রবীন্দ্রনাথ কি একাই রোমান্টিক কবি বাংলা সাহিত্যে? বাংলা সাহিত্যে রোমান্টিক কবি কি শুধু একজনই তাহলে? বলেন, রবীন্দ্রনাথই না। তো রবীন্দ্র যুগের কবি কারা? রবীন্দ্রনাথ কি একাই? রবীন্দ্র যুগের কবি রবীন্দ্রনাথ, রবীন্দ্র যুগের কবি কিন্তু নজরুল, রবীন্দ্র যুগের কবি প্রমথ চৌধুরী, রবীন্দ্র যুগের কবি মোহিতলাল মজুমদার। তার মানে শিক্ষার্থী বন্ধু, রবীন্দ্র যুগের কবি মানে শুধু রবীন্দ্রনাথ না। তাহলে আমাদের যে কাজী নজরুল কোন যুগের কবি? কি? রবীন্দ্র যুগের কবি। তাহলে রবীন্দ্র যুগের কবি রবীন্দ্রনাথ, রবীন্দ্র যুগের কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্র যুগের কবি প্রমথ চৌধুরী, রবীন্দ্র যুগের কবি মোহিতলাল মজুমদার, এমনকি রবীন্দ্র যুগের সাহিত্যিক মীর মশাররফ হোসেন। কোন যুগের সাহিত্যিক?
এই রবীন্দ্র যুগের, ক্লিয়ার? তাহলে নজরুল কিন্তু রোমান্টিক কবি, রবীন্দ্রনাথ রোমান্টিক কবি, নজরুল রোমান্টিক কবি, মহিউদ্দিন রোমান্টিক কবি। এই যুগটির নাম হচ্ছে তাহলে যদি প্রশ্ন হয় রিটেনে শিক্ষার্থী বন্ধুরা যে রোমান্টিক যুগের একজন সাহিত্যিকের কি অবদান আলোচনা করো, বা রোমান্টিক যুগের একজন সাহিত্যিকের পরিচয় দাও, তো রোমান্টিক যুগের সাহিত্যিক পরিচয় বলতে চাইলে আপনি রবীন্দ্রনাথের পরিচয় দিতে পারবেন, নজরুলের পরিচয় দিতে পারবেন, প্রমোদ চৌধুরীর পরিচয় দিতে পারবেন, মহিউদ্দিন মজুমদারের পরিচয় দিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা ফারুক হোসেন বলি, দু একজন আছে অগামগা, মানে দু একজন আছে যে ওরা এই আমাদের বোঝেন না, অন্যান্য কোচিংয়ের দু একটা ইয়েটি আছে ফটকা মটকা আছে, ওদের কথায় কানে নেবেন না, আমি তো নিচ্ছি না। ফারুক হোসেন ধন্যবাদ আপনাকে। দু একজন শিক্ষার্থী আছে যে শিক্ষার্থী না, বোঝেন নাই? হ্যাঁ জি, দু একজন আছে আউল ফল পোলাপান, এগুলো বোঝে না, সাহিত্যের রস বোঝে না, ও শুধু অন্য কিছু বোঝে। অশ্লীল অঙ্গভঙ্গির তো কিছু নাই, আমি তো মজা করছি, ওই ব্যাটা আসলে স্টুডেন্ট না, ও অন্য কিছু, কাজে ওদের কথায় কান দিবেন না। ওকে জি, দু একজন ননসেন্স আছে তো তারা থাকবেই, ওদেরকে বের করে দেওয়া যাবে না, ওরা থাক। জি, ওদেরকে অযথা ওদের কথায় কান দিয়ে ওদেরকে গুরুত্ব বাড়াবেন না, ঠিক আছে? জি থ্যাংক ইউ। তো এই যে আমরা বলছিলাম তাহলে, আর রবীন্দ্র পরবর্তী যে যুগ, এই যুগটার নাম এন্টি রোমান্টিক যুগ। কি যুগ? এন্টি রোমান্টিক। রবীন্দ্র পরবর্তী যুগ, এই যুগটার নাম কি? এন্টি রোমান্টিক। এন্টি রোমান্টিক যুগ। হ্যাঁ জি, তাহলে আপনারা কোন যুগের বলেন তো ভাই? শিক্ষার্থী বন্ধুরা আপনারা কোন যুগের, রোমান্টিক যুগ নাকি এন্টি রোমান্টিক যুগের বলেন তো? জি আপনারা এন্টি জি, আমি বৈশিষ্ট্যে যাব ভাই, লিখন মাহমুদুল, আমি যাব বৈশিষ্ট্যে। আমি বলছি যে আপনারা কোন যুগের মানুষ, রোমান্টিক যুগের না এন্টি রোমান্টিক যুগের? আচ্ছা, আপনারা কিন্তু এন্টি রোমান্টিক যুগের, নিজেদের যে খুব রোমান্টিক ভাবেন, খুব তো মনে করেন যে স্যার আমি কিন্তু খুবই রোমান্টিক, মনে করেন না? জি, আপনি মনে করেন যে আমি স্যার খুবই রোমান্টিক, আসলে আপনি রোমান্টিক নন। এখন প্রশ্ন হলো, আপনি কেন নিজেকে রোমান্টিক বলেন বলেন তো? আপনি রোমান্টিকতাকে এটা বোঝেন না। আপনি মনে করেন যে স্যার আমি কিন্তু খুবই রোমান্টিক, আসলে আপনি রোমান্টিক না ভাই, আপনি পুরো এন্টি রোমান্টিক। আপনি কেন নিজেকে রোমান্টিক বলেন? এই জন্য রোমান্টিক বলেন যে আপনি রোমান্টিকতা কি এটা জানেন না। যদি জানতেন রোমান্টিকতা কি, তাহলে আর নিজেকে রোমান্টিক বলতেন না। আচ্ছা ভাই, তাহলে আমি কি রোমান্টিক? আমি জুয়েল কিবরি, আমি কি রোমান্টিক? আপনাদের কি মনে হয় যে আমি 1941 সালের আগের মানুষ? না, আমি তো 1941 সালের আগের না রে ভাই, আমি 1941 সালের পরের। তো 1941 সালের পরের যদি হই, তাহলে আমিও এন্টি রোমান্টিক। আমি রোমান্টিক হওয়ার ভাব নেই, আমি মাঝে মাঝে ভাব দেখা যায়, আমি অভিনয় করি রোমান্টিক হওয়ার, বাট উই আর নট রোমান্টিক, উই অল আর এন্টি রোমান্টিক। এখন প্রশ্ন হলো, তাহলে হোয়াট ইজ রোমান্টিসিজম? হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজমটা কি শিখতে হবে, আপনি জানতে হবে। আমরা যে বলছি আমরা রোমান্টিক নই, এবং এই যে এখনকার কবিতা, আপনি যখন কবিতা পড়েন, আচ্ছা রোমান্টিকতা রোমান্সের মধ্যে পার্থক্যটা আমি আসতে, ঠিক আছে ওটা বলে শেষ করি, তারপরে রোমান্স আর রোমান্টিকতা। আচ্ছা, রোমান্টিকতা হচ্ছে একটি চাওয়া, একটি আবেগ, একটি কল্পনা, একটি ইমোশন, একটি অনুভব। রোমান্টিকতাটা কি? একটি ইমোশন, একটি আবেগ, একটি কল্পনা, একটি চাওয়া। আমি একজনকে চাই, খুবই চাই, প্রচন্ড চাই, এই চাওয়াটার নাম হচ্ছে রোমান্টিসিজম বা রোমান্টিকতা। আর রোমান্সটা কি শিক্ষার্থী বন্ধুরা? রোমান্স দেখবেন বঙ্কিমের উপন্যাস কিন্তু রোমান্টিক না, রোমান্স। রোমান্স মানে যেখানে অলৌকিকত্ব থাকে। কপাল কুণ্ডলা পড়বেন, ওই যে বললাম যে একটা অলৌকিক, একটা রহস্যময়, একটা মিস্টিসিজম। রোমান্স একটা মিস্টিসিজম, একটা রহস্যময়তা, একটা অলৌকিকতা। যারা পড়েছেন আপনারা কপাল কুণ্ডলা, দেখবেন কপাল কুণ্ডলাতে কি আছে, ওই যে দেখবেন যে ওই যে বনভূমিতে গেছে একটা কি, ওই যে কাপালিক একটা কেমন একটা কি, একটা ভুতুড়ে, একটা অদ্ভুত ভুতুড়ে যে অনুভব। শেষের দৃশ্যে দেখবেন কপাল কুণ্ডলা, যারা পড়েননি বোঝানো মুশকিল, শেষের দৃশ্যে গিয়ে দেখবেন যে ওই যে নায়িকাকে নিয়ে যাচ্ছে প্রেতপুরীর মধ্য দিয়ে, তাকে বলি দিবে, তখন অন্ধকার। তো রোমান্স হচ্ছে যেখানে অলৌকিকত্ব থাকে, যেখানে কি এক ধরনের ভৌতিক এ ধরনের বিষয় যুক্ত থাকে,
অতি কাল্পনিক, সেগুলো মূলত রোমান্স। আকাশে উড়ে যাচ্ছেন, পরী এসে আপনাকে নিয়ে যাচ্ছে। মধুমালা মদন কুমার দেখেছিলাম, মধুমালা মদন কুমার, বুঝতে পারলেন? তার মানে ঘুমিয়ে আছে রাজকুমার, পরী এসে নিয়ে তুলে গেল, আবার নায়িকা ঘুমাচ্ছে, পরী তুলে নিয়ে একজন মিলন করলো। তো এইটাকে আপনার আমার হবে? এটা হলো রোমান্স। রোমান্স কল্পনা, কল্পনা, ফ্যান্টাসি, এবং যেটা যেটার সাথে অলৌকিকত্ব, ভূত প্রেত জিন পরি দৈত্য দানব যেখানে মিশে একাকার হয়ে আছে, সে অতি রোমান্টিকতা হচ্ছে রোমান্স। আর যেটি এমনি স্বাভাবিক ভাবনা, স্বাভাবিক চাওয়া, সেটা হচ্ছে কি রোমান্টিকতা। এখন রোমান্টিকতার এন্টি রোমান্টিকতা কি সেটা আমরা বলছিলাম, যে আসলে রোমান্টিক আমরা কেন এন্টি রোমান্টিক। আচ্ছা, তো রোমান্টিকতা কি? আচ্ছা আচ্ছা, বিষাদ সিন্ধু কি নয় স্যার? বুঝি নাই প্রশ্নটা। বিষাদ সিন্ধু কি নয় স্যার মানে কি? আসিফ মাহমুদ আমিন, বিষাদ সিন্ধু কি নয় স্যার, এই প্রশ্নটার মানে আমি বুঝি নাই। বিষাদ সিন্ধু কি নয় স্যার, এই প্রশ্নটা আমি বুঝি নাই যে ভাই। আরিফ মাহমুদ, আপনি একটু ক্লিয়ার করে প্রশ্ন করেন। জি আচ্ছা, আমি এখন বলতে চাচ্ছি যে তাহলে এন্টি রোমান্টিকতাটা কি? এন্টি রোমান্টিকতা জিনিসটা কি তাহলে? আচ্ছা দেখেন, রোমান্টিকতা মানে কি? আচ্ছা, বিষাদ সিন্ধু, হ্যাঁ অনেকটা রোমান্স, অনেকটা রোমান্স। কেন? যে ওখানে অলৌকিকত্ব, ঈশ্বর, জি ধর্ম, ফ্যান্টাসি যেখানে থাকবে, বুঝতে পারলেন? সেটা মূলত রোমান্স। জি রোমান্স ভাই, রোমান্স, হ্যাঁ রোমান্স। কেন রোমান্স? ওখানে ধর্মীয় বিষয়, ভৌতিক, অধিভৌতিক, অতি কাল্পনিক, সেগুলো রোমান্স। জি যেখানে ধর্মীয় বিষয় আছে, মিল হওয়ার কথা না, আল্লাহ, তাই না? যখন আপনি পড়বেন, যখন আপনি ধরেন লাইলি মজনু পড়বেন, বা আপনি ইউসুফ জুলেখা পড়বেন, জুলেখার বয়স কত? 60, আর ইউসুফের বয়স কত? 25। জুলেখার বয়স 60 আর ইউসুফের বয়স কি 25? আপনারা জানেন কি ইউসুফ জুলেখা আমি পড়াবো মধ্যযুগে গিয়ে। যখন জুলেখার বয়স 60, ইউসুফের বয়স 25, তখন তাদের মিলন হচ্ছে। কেমনি মিলন হচ্ছে? স্রষ্টা জুলেখাকে কি করলেন? 18 বছরের টকবগে যুবতী বানাই দিলেন। সবাই বলেন কি আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি 60 বছরের একজনের সাথে প্রেম করেন, করে মনে করেন যে আমাকে আল্লাহ জুলেখার মতো ওই 60 বছরের বুড়িকে 18 বছরের টকবগে যুবতী বানাই দিবে কি? যদি দেয় তাহলে ওটা রোমান্স। যে দিবে না ভাই, কারণ এটা অলৌকিকত্ব, এটা অতি প্রাকৃত বিষয়, অলৌকিকত্ব, তাই না? জি রোমান্স। জি আর রোমান্টিকতা হলো আমি একজনকে চাই, আমি আলিয়া ভাটকে চাই, আমি ক্যাটরিনাকে চাই, খুবই চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। আলিয়া ভাটকে আমি খুবই চাই, ওকে ছাড়া আমি ওনাকে ছাড়া বাঁচবো না। শয়নে স্বপনে দিনে রাতে সবসময় তাকে আমি কল্পনা করি, ইমাজিনেশন, তাকে আমি চাই, প্রচন্ড চাই, খুবই চাই। এটা হচ্ছে রোমান্টিকতা। তাহলে এখন আপনি চান না, তাহলে আমি যা চাই, তাহলে আমি রোমান্টিক না এন্টি রোমান্টিক? তাহলে আমি চাইলে তো রোমান্টিক হওয়ার কথা, কিন্তু আমি এন্টি রোমান্টিক। কেন ভাই? ওই জায়গায় কেন এন্টি রোমান্টিক? এই জন্য এন্টি রোমান্টিক যে আমি চাইলাম, চাওয়াতে আমার শেষ না, চাওয়াতেই সব শেষ না। চাওয়ার পরে আমি তাকে পেতে চাই, তাকে নিয়ে পাশে বসতে চাই, তারপর তার হাত ধরতে চাই, তারপর দিন তার গাল ধরতে চাই, তারপর দিন তার কোমর ধরতে চাই, তারপরে আরো মেলা কিছু। এন্টি রোমান্টিসিজম। রোমান্টিসিজম হচ্ছে যেখানে আর কিছুই চাওয়া যাবে না, শুধু কল্পনা করতে হবে, শুধু ভাবতে হবে, শুধু ইমাজিনেশন করতে হবে। জি এটি হচ্ছে রোমান্টিকতা। এখন বলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে কি শুধু মনে মনে কল্পনা করেই খুশি থাকবেন, না তাকে বাস্তবে রিকশায় নিয়ে ঘুরতে চাইবেন, পার্কে নিয়ে যেতে চাইবেন? জি তাহলে আধুনিক যত প্রেম সবই এন্টি রোমান্টিক। দেখেন মজার বিষয়, আমরা যখন কাউকে রিকশায় দেখে হুট তুলে দিয়ে যাচ্ছে বা পার্কে বসে আছে, আমরা বলি ওরে আল্লাহ হ্যাভি রোমান্টিক, ওরে আল্লাহ দেখ হ্যাভি রোমান্টিক প্রেম। আসলে না ভাই, ওটা হ্যাভি অ্যান্টি রোমান্টিক প্রেম। যেটা দেখে আপনি ভাবেন রোমান্টিক প্রেম, ওটা আসলে রোমান্টিক প্রেম নয়, ওটা হচ্ছে আসলে হ্যাভি অ্যান্টি রোমান্টিক প্রেম। এই যে আমি যতক্ষণ একজনকে চাইলাম, ওকে আমি চাই, এই চাওয়াটুকু পর্যন্ত রোমান্টিক প্রেম। আমি একজনকে চাই প্রচন্ড, ওকে ছাড়া বাঁচবো না, এই ভাবনাটুকু হচ্ছে রোমান্টিকতা।
আর যখন তাকে আমি পেয়ে গেলাম, তার পাশে বসলাম, তাকে হাত ধরলাম, রোমান্টিকতা শেষ। আপনি যখন প্রেমিককে স্পর্শ করলেন, আপনি যখন প্রেমিকাকে স্পর্শ করলেন, স্পর্শ করা মাত্রই আপনার রোমান্টিকতা কি? ক্লোজ, শেষ। তাহলে আপনি রোমান্টিক প্রেম করবেন না অ্যান্টি রোমান্টিক প্রেম করবেন? আপনি প্রেমিকাকে শুধু কল্পনা করবেন না পাশে বসতে চান, পাশে নিয়ে বসতে চান, তার হাত ধরতে চান? জি, আছেন কি এমন কেউ ভাই যে না আপনি নায়িকাকে শুধু? এবং দেখেন রোমান্টিক প্রেমিকা, যে রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথ রোমান্টিক কবি কেন? রোমান্টিকতার বৈশিষ্ট্য কি? রবীন্দ্রনাথ বলছে, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। দেখেন, শোনেন কথাটি, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। এর নাম রোমান্টিক প্রেম। আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস অল। তুমি যদি অন্য কাউকে ভালোবাসো, বাসো গা, তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি। তোমার যে আমাকে ভালোবাসতে হবে, আমি আলিয়া ভাটকে ভালোবাসি, আলিয়া ভাটের যে আমাকে ভালোবাসতে হবে, দ্যাট নট। আলিয়া ভাট যাকে খুশি তাকে ভালোবাসুক, যার সাথে খুশি তার সাথে ঘুরে বেড়াক, যেখানে সেখানে যাক, যাকে খুশি তাকে জড়িত, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি তাকে ভালোবাসি, দ্যাটস অল। ইটস রোমান্টিকতা। বুঝেছেন? আমি যখন প্রেমিকাকে স্পর্শ করবি, স্পর্শ মাত্রেই রোমান্টিকতা শেষ, অ্যান্টি রোমান্টিসিজম। শেষের কবিতা নাম শুনেছেন? শেষের কবিতা আসবে, যারা রিটেন পরীক্ষা দেবেন, শেষের কবিতা সাহিত্য সমালোচনা আসবে। বাংলা সাহিত্যের খুবই দামি একটি গ্রন্থ শেষের কবিতা, বুঝতে পারলেন? জি। তো শেষের কবিতার নায়কের নাম কি? ব্যারিস্টার অমিত রয়। আসবে অমিত কোন কাব্যের নায়ক বা কোন কাজ হচ্ছে? শেষের, জি, এক রাত্রি, একজন বলেছে এক রাত্রি, থ্যাংক ইউ। শেষ বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যের নাম শেষের কবিতা। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যের নাম কি? শেষের কবিতা। জি, এই শেষের কবিতার নায়ক কে? অমিত রয়। শেষের কবিতার নায়ক হচ্ছে ব্যারিস্টার অমিত রয়, ব্যারিস্টার অমিত রয়। নায়িকার নাম কি? নায়িকার নাম হচ্ছে লাবণ্য। ওকে, দুজন দুজনকে ভালোবাসে, ঠিক কি না? দুজন দুজনকে ভালোবাসে, ঠিক তো? আচ্ছা, কোনো ভিলেন ছিল? কোনো বাধা ছিল? সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো বাধা, কেউ বাধা দিয়েছে ইত্যাদি? কিংবা বাধা দিলে এরা কি শুনবে? এরা কি সেই মাল? অমিত রয় খুবই আধুনিক, খুবই শিক্ষিত, খুবই ব্যক্তিত্ববান, এবং সে কারো কথা শুনে না, নিজে যা ভালো মনে করে, নিজে যা বোঝে তাই করে। লাবণ্য আধুনিক, ব্যক্তিত্ববান, তাই না, শিক্ষিত, মার্জিত, রুচিশীল। তো এই দুজনের প্রচন্ড ভালোবাসা, কেউ নিষেধও করেনি, আর নিষেধ করলে এরা শোনার মতো মালও না। অর্থাৎ এরা এতই বেশি ব্যক্তিত্ববান, আধুনিক। এরা দুজন দুজনকে কি বিয়ে করেছে? শেষে কি বিয়ে হয়েছে বা মিলন হয়েছে? কেন হয়নি? কেউ বাধা দিয়েছে, কেউ নিষেধ করেছে না। কেন বিয়ে করেনি বলেন? প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য। প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য বিয়ে করেনি। এটা রোমান্টিক থিওরি। প্রেমিকাকে বিয়ে করা যাবে না, প্রেমিকাকে বিয়ে করা যাবে না। বিয়ে করলে প্রেম মরে যাবে। প্রেমিকাকে যে বিয়ে করবেন, প্রেম মরে যাবে, শেষ, প্রেম শেষ। এবার শুরু হবে ভোগবাদ। জি, এখন অনেকে বলছে, স্যার আমরা তো তাহলে খুবই রোমান্টিক, আমরা তো খালি প্রেমই করতে চাই, বিয়ে করবো অন্যজনকে, প্রেম করবো যাকে তাকে, বিয়ে করবো আলিয়াকে বা ক্যাটরিনাকে, আমরা তো তাই চাই, তাই না? আমরা তো রোমান্টিক না। হয় আপনি যে রোমান্টিক ভাবছেন তা আপনি রোমান্টিক না, কারণ প্রেম করলে প্রেমিকাকে স্পর্শ করা যাবে না। স্পর্শ একদম নিষেধ, প্রহিবিটেড। রোমান্টিক প্রেমে প্রেমিকাকে কোনোভাবে স্পর্শ করা যাবে না। আর বিয়ে যদি করেন তাহলে স্পর্শ করবেন না, করবেন না? বিয়ে করে কেমন হবে যে বিয়ে করলাম আচ্ছা তোমাকে স্পর্শ করবো না? তাহলে বিয়ে করলে স্পর্শ করতে হবে, প্রেম তখন মরে যাবে। কাজেই প্রেমকে বাঁচিয়ে রাখতে হলে বিয়ে করা যাবে না। জি জি, অমিত রায় বিয়ে করেছে কাকে? কেতকীকে। কেতকী, মিস কেটি, মিস কেটিকে বিয়ে করেছে। কেন? প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য।
আচ্ছা, যদি লাবণ্যকে বিয়ে করতো অমিত, লাবণ্যকে যদি বিয়ে করতো তাহলে লাবণ্য অমিতের কে? স্ত্রী। প্রেমিকা কই? নাই, শেষ। অমিত যদি লাবণ্যকে বিয়ে করতো তাহলে অমিতের স্ত্রীকে? লাবণ্য। প্রেমিকাকে? নাই, শেষ, প্রেমিকা নাই। এবার অমিত বিয়ে করলো কেতকীকে, তাহলে অমিতের স্ত্রীকে কেতকী, প্রেমিকাকে? লাবণ্য। সারা জীবন আমৃত্যু, আজন্ম, আমরণ একটা বউ থাকলো আর একটা প্রেমিকা থাকলো লাবণ্য। রবীন্দ্রনাথ বললেন যে আমার দুটোই চাই, আমার দুটোই চাই, দুটোই। একটা হলো ঘোড়ার জল আর একটা হলো কি? দিঘির জল, দিঘির। একটা ঘোড়ার জল আর একটা দিঘির জল। কেতকী কি? ঘোড়ার জল। ঘোড়ার জল বোঝেন? ঘোড়া বোঝেন? জি। এই যে আমি পরিশ্রম করছি, সারাদিন ক্লাস নিচ্ছি, এবার আমার তৃষ্ণা লাগবে, আর এই যে ঘরের ভিতর আমার ঘোড়া আছে, ঘরের মধ্যে যাব, ঢক ঢক করে ঢালবো আর খাবো। কেউ নিষেধ করবে? করলে করুক গা, শুনবো, কারণ আমার ঘোড়ার জল, আমি ঢক ঢক করে খাবো, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে যে সাঁতার কাটতে ইচ্ছে হবে, ভাই মাঝে মাঝে তো সাঁতার কাটতে ইচ্ছে হবে, তাহলে ঘোড়ায় নেমে কি সাঁতার কাটা যাবে? ঘোড়ায় নেমে কি সাঁতার কাটা যাবে ভাই? তাহলে সাঁতার কাটার জন্য কি লাগবে? একটা পুকুর লাগবে, দিঘি লাগবে। প্রেমিকা হলো সেই দিঘি, পুকুর, সরোবর। জি। রবীন্দ্রনাথ বলল যে আমার দুটোই লাগবে, আমার ঘোড়ার জলও লাগবে, দিঘিও লাগবে। বউ হচ্ছে, স্ত্রী হচ্ছে ঘোড়ার জল, আর প্রেমিকা হচ্ছে পুকুর, দিঘি। কিন্তু আপনি ওই যে বললাম যে আপনারা তো বলবেন স্যার তাহলে আমরা তো সবচেয়ে রোমান্টিক, আমরা তো এরকমই চাই, বউ থাকবে প্রেমিকা। আপনি রোমান্টিক না ভাই, আপনি এন্টি রোমান্টিক। কারণ কোথায়? কারণ প্রেমিকা থাকবে, দিঘির জল খাওয়া যাবে না, দিঘির জল খাওয়া যাবে না ভাই। দিঘিতে কি করতে হবে? অবগাহন করতে হবে, অবগাহন। খাওয়ার জন্য তো ওই যে ঘরের মধ্যে যে ঘোড়ার জল আছে, ওই মালটা খাইতে হবে, ঘোড়ার জল। আর দিঘি যে প্রেমিকা দিঘি, সেখানে কি খাওয়া যাবে না, অবগাহন করতে হবে, অবগাহন, অবগাহন। কিন্তু আপনি ঘোড়ার জলও খাইতে চান, আবার দিঘির জলও খাইতে চান, তাহলে তো আপনি রোমান্টিক না, আপনি এন্টি রোমান্টিক। মানে আপনি যা পান তাই খাইতে চান, তাহলে আপনি এন্টি রোমান্টিক, ভোগবাদ, ভোগবাদ। এন্টি রোমান্টিসিজম মিন্স ভোগবাদ, রিয়েলিজম। জি, বোঝা গেছে? তার মানে আমার যে প্রেমিকা, প্রেমিকা কোনোভাবে প্রেমকে বাঁচিয়ে রাখতে হলে প্রেমিকাকে স্পর্শ করা যাবে না, স্পর্শ করা যাবে না। একটা শর্ট শিরো দিয়ে শেষ করছি। ভাবেন, প্রচন্ড প্রেম, 5 বছরের মারকাট প্রেম, 5 বছরের ক্যাম্পাসে মারকাট প্রেম। এবার বাবা মার নিষেধ অগ্রাহ্য করে, অমান্য করে, ফাগুনে পূর্ণিমা রাতে কি করেছে? পালাই গেছে। বলছে তুমি আমার জীবন মরণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, গোটা দুনিয়া একদিকে যান আর তুমি একদিকে, আমি শুধু তোমার দিকে, এই বলে চলে গেছে। বিয়ে করে 2 বছর পর দেখবেন যে চুলাচুলি, লাঠালাঠি, কাটাকাটি, মারামারি। 3 বছর পর ডিভোর্স হয়ে গেছে, মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। যেই মেয়ে একসময় ভেবেছে যে তুমি আমার জান, জীবন, মরণ, তুমি আমার ইহকাল পরকাল, স্বর্গ নরক সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সবকিছু, আমার বাপ মা, গোটা দুনিয়া একদিকে, তুমি একদিকে, আমি জান শুধু তোমার দিকে। সেই মেয়েটি কিন্তু বিয়ের 2 বছর পরে মারামারি করে, কাটাকাটি করে, স্বামী লাথি মেরেছে, মেয়েটি বাড়ি চলে এসেছে। চিল্লাই কন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লায় কন ঠিক কিনা? জি। যখন আসলে প্রেমটা ছিল প্রচন্ড, প্রেমে কিন্তু কোনো গলদ ছিল না, প্রচন্ড প্রেম, প্রচন্ড আকর্ষণ। তো ওই যে যখনই আপনি দৈহিক সংস্পর্শে চলে এসেছেন, যখনই আপনি ওই যে মেলামেশা করেছেন, তখন পুরাতন হয়ে গেছে, ক্ষয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। এই মেয়েটির সাথে যদি বিয়ে না হতো, আপনার সম্পর্ক না হতো, সারা জীবন আপনি ভাবতেন আহ ওকে যে পেলাম না। যাকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু যাকে পাননি, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন প্রেম বাড়তে থাকবে। মনে হবে ওকে যদি পেতাম, ওই যে প্রাইমারির বান্ধবী, বুঝতে হয়, ওকে যদি পেতাম তাহলে আমার জীবনটা না জানি কি হতো। ও আসলে ঘোড়ার ডিম হতো। ওই একই সকিনার মা, ওই একই সলেমনের বাপ, কিচ্ছু হতো না। পাননি, ওই যে ভালোবেসেছেন পাননি, পাননি বিধায় মনে হচ্ছে ওকে যদি পেতাম, আরে ওকে যদি পেতাম তাহলে আমার জীবনটা না জানি কি হতো।
আসলে পেলে ওই একই সকিনার মা, একই সলেমানের বাপ। পাননি বলেই তো আকর্ষণ। কাজেই বলেছে যে গভীর প্রেম, বড় প্রেম স্পর্শে আনা যাবে না, স্পর্শে আনা যাবে না। প্রেমকে দূরে রাখতে হবে, স্পর্শাতীত, স্পর্শাতীত, ইন্দ্রিয় ভোগের বাইরে। আর যখন আপনি ইন্দ্রিয় ভোগের কাছে নিয়ে আসবেন যে প্রেম, যত বড় প্রেম হোক সেটি ক্ষয়ে যাবে, মরে যাবে, পচে যাবে। একটা রোমান্টিক, একটা নজরুল, নাম শুনেছেন কাজী নজরুল ইসলাম? জি, নজরুল রোমান্টিক কবি। প্রেমিকাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়েছে, তো ইচ্ছা তো হবেই, প্রেমিকাকে জড়িয়ে ধরতে কাটতে ইচ্ছা হয়। এইবার কি চলে গেছে জানালার পাশে, নার্গিসের জানালার পাশে গেছে। নার্গিস কবির প্রেমিকার নাম কি? নার্গিস। জি, এবার জানালার পাশে গিয়ে বলছে, প্রিয়ে তুমি একটু চুলগুলি খুলে দাও, চুলগুলি একটু কি ছেড়ে দাও। নার্গিস চুল খুলে দিয়েছে জানালা দিয়ে। নজরুল একটু পাশে গিয়ে দাঁড়িয়েছে। বাতাস, দক্ষিণা বাতাস ওই নার্গিসের চুল ছুঁয়ে 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 আসছে, আর কবি ওই বাতাস গায়ে মাখছেন। ও রোমান্টিক প্রেম, এটি রোমান্টিক প্রেম। যে বাতাস, বাতাস গায়ে মাখছে, চুল স্পর্শ করছে না, কিন্তু চুল স্পর্শ করা যাবে না, পাপ হবে, স্পর্শেই প্রেম মরে যাবে। নার্গিসকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছে। নজরুল বলছে, নার্গিস তুমি একটু রাস্তা দিয়ে হেঁটে যাও। নার্গিস খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, খালি পায়ে তো স্যান্ডেল ছিল নার্গিস। এবার নজরুল করছেন একটু পিছন পিছন, ওই যে নার্গিস হেঁটে গেছে যে পথ দিয়ে, ওই পথের ধুলি কি করছেন, ধুলি তুলে নিয়ে বুকে মাখছেন। ধুলি বলছেন, তোমার পথের ধুলা করব মালা, সেদিন বালা চোখের জ্বালা জ্বলবে। তোমার পথের ধুলা, প্রেমিকাকে সরাসরি জড়িয়ে ধরা যাবে না, পাপ, প্রেম নষ্ট হয়ে যাবে। কাজে কি করবেন, কিন্তু আগ্রহ তো আকাঙ্ক্ষা তো আছে জড়িয়ে ধর, তাহলে কি করতে হবে, ওই যে নায়িকা হেঁটে যাচ্ছে, এবার পথের ধুলাকে বুকে জড়িয়ে ধরে নজরুল বলছেন, তোমার পথের ধুলা করব মালা, সেদিন বালা চোখের জ্বালা জ্বলবে। রোমান্টিসিজম, বুঝতে পারলেন? জি, তো কাজেই আমরা যে ভালো এন্টি রোমান্টিক, এন্টি রোমান্টিক কবি কারা জানতে হবে, খুবই জরুরি। এন্টি রোমান্টিক সাহিত্যিক কারা, কে জানতে হবে না? যে এন্টি রোমান্টিক সাহিত্যিকের পরিচয় দাও। এই যে রোমান্টিক যুগ বাদ দিয়ে, রোমান্টিক যুগের বিরোধিতা করে বাংলা সাহিত্যে এন্টি রোমান্টিক যুগ শুরু করেছে 5 জন কবি, 5 জন সাহিত্যিক। সেই সাহিত্যিককে একসাথে বলা হয় পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যে রবীন্দ্র বিরোধী বা এন্টি রোমান্টিক যুগের সূচনাকারী কারা? 5 জন সাহিত্যিক। সেই 5 জন সাহিত্যিক একসাথে কি বলা হয়? বলা হয় পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব। বিশেষ রিটেন পরীক্ষা আসবে, পঞ্চপাণ্ডব কারা, বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা, তাদের নাম উল্লেখ করো। তো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কয়জন? 5 জন। কে কে লিখে নেন, পঞ্চপাণ্ডব 5 জন। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী। নিচে দেখতে পাচ্ছেন, নাহলে উপরে লিখছি বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যে এই 5 জন কবিকে বলা হয় পঞ্চপাণ্ডব। এই 5 জন কবি এন্টি রোমান্টিক কবি, রবীন্দ্র বিরোধী কবি। রবীন্দ্র কি, এই যে বিরোধী 5 জন কবি যারা বাংলা সাহিত্যে রবীন্দ্র চেতনার বিরোধিতা করে, রোমান্টিক চেতনার বিরোধিতা করে বাংলা সাহিত্যে কি এন্টি রোমান্টিক যুগের সূচনা করেছেন। এই 5 জন কবিকে একসাথে বলা হয় কি পঞ্চপাণ্ডব। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী এবং কি বুদ্ধদেব বসু। পঞ্চপাণ্ডব, এন্টি রোমান্টিক। আচ্ছা, এখন দেখেন জীবনানন্দ দাশ এই এন্টি রোমান্টিক যুগের প্রধান কবি। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ বললেন, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই। বুঝলেন না, বলেছেন না? জি, রবীন্দ্রনাথ রোমান্টিক কবি বলেন, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, তাই যেন আমি যত দুঃখ পাই। বাপ্পারাজ নাম শুনেছেন না ভাই? বাপ্পারাজের নাম শুনেছেন? বাপ্পারাজ
হ্যাঁ জি, বাপ্পারাজ জি। কি করে বাপ্পারাজ? এই যে নায়করাজ রাজ্জাকের বেটা বাপ্পারাজ প্রেম করেছে নায়িকার সাথে, নায়িকার সাথে প্রেম, প্রচন্ড ভালোবাসা, কিন্তু করলো কি জানেন? অমিত হাসান, শহরের বন্ধু, বড়লোক বন্ধু অমিত হাসান, অমিত হাসান যখন গ্রামে এলো, বাপ্পারাজ নিজ উদ্যোগে অমিত হাসানের সাথে প্রেমিকার কি বিয়ে দিয়ে দিল। কেন? প্রেমকে বাঁচিয়ে রাখবে, তাই প্রেমকে বাঁচিয়ে রাখবে, প্রেমকে মরতে দিবে না। প্রেমিকা সুখী হবে না তাকে বিয়ে করে, সে গরিব, নিজে ভাইয়ের বাড়িতে থাকে, কখনো খেতে পায় কখনো খেতে পায় না। নায়িকাকে সুখে রাখতে হবে। নায়িকাকে সুখে রাখার জন্য কি করলো? প্রেমিকাকে বড়লোক বন্ধু অমিত হাসানের হাতে তুলে দিল। এবার অমিত হাসান কি করছে? প্রেমিকাকে বিয়ে করে, প্রেমিকা কিছুতেই বিয়ে করবে না, কিন্তু বাপ্পারাজ নিজ উদ্যোগে বিয়ে দিয়ে ওদের জাহাজে তুলে দিল। এবার জাহাজে করে অমিত হাসান নায়িকাকে নিয়ে চলে যাচ্ছে, আর বাপ্পারাজ দেখবেন ওই যে নদীর ধারে গান গাচ্ছে, হ্যাঁ, তুমি বন্ধু আমার চির সুখে থেকো, আমি একা সুখে দুঃখে কেঁদে যাব, বকুলের মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থেকো। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না, কলমের কালি যদি শুকিয়ে যায়, প্রেমের সমাধি গড়ে দিও গো আমায়, আমি শুধু বলে যাই, প্রেমের সমাধি ভেঙে বুকের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। নায়িকাকে ভালোবাসে না বাপ্পারাজ, প্রেমিকাকে ভালোবাসে না, ভালোবাসে, কিন্তু ভালোবাসাকে মরতে দিবে না, ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। ফলে বিয়ে দিল কার সাথে? অমিত হাসানের সাথে, যাতে বুকের মধ্যে ভালোবাসাটা সারা জীবন কি বেঁচে থাকে। রোমান্টিক প্রেম। এন্টি রোমান্টিক কবি জীবনানন্দ দাশ বলছে, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো। আর যেখানে রবীন্দ্রনাথ বলল, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি যদি ফিরে নাহি আসো, তবে যার সাথে খুশি তার সাথে যাও, কোনো সমস্যা না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে তুমি পেতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি সুখে থাকো, তুমি যদি সালামকে, আক্কাসকে, মতিউরকে, সোহেলকে, তানভীরকে নিয়ে যদি সুখ পাও, যার সাথে সুখ পাও তার সাথেই তুমি যাও, আমার কোনো সমস্যা নেই। তোমার সুখই তো আমার সুখ, তুমি সুখে আছো, এটাই তো আমার সুখ। জীবনানন্দ দাশ এন্টি রোমান্টিক বলছেন, না হবে না, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো। আর কি কথা তাহার সাথে তার সাথে? বলছে, তোর সাথে তোমার কি কথা? হোক না তোমার খালাতো ভাই, হোক না যাই হোক না, হবে না। তুমি আর কারোর সাথে কোনো কথা বলতে পারবে না, তোমার কথা কাম যা কিছু সব আমার সাথে, অন্য কোনো কারোর সাথে তোমার হবে না। বলেন বোনেরা আমার যারা আছেন, আমার শিক্ষার্থীরা, আপনি যদি আপনার খালাতো ভাইয়ের সাথে রিক্সায় হুড় চড়ে ঘোরেন, রিক্সায় হুড় তুলে দিয়ে ঘুরে বেড়ান, তাই না? কি গলায় হাত দিয়ে, কোমরে হাত দিয়ে, আপনার বয়ফ্রেন্ড যদি দেখে, বলবে না যে তোমাকে তো দারুণ লাগছে ডার্লিং, খুব সুন্দর, তোমার খালাতো ভাইয়ের সাথে তোমাকে হ্যাভি লাগছে, যাও আর এক চক্কর দিয়ে ঘুরে আসো পার্কে গিয়ে, বলবে না? এখন ওই একটা এন্টি রোমান্টিক জিন্দেগিতে বলবে না, বলবে নাকি? ওই যে এন্টি রোমান্টিক, যে ওই ভাবে যে আপনি তার মুরগি, কি পোষা মুরগি, ডিম, মাংস যা কিছু শুধু সেই খাবে, আর কাউকে খেতে দিবে না। আপনিও তো তাই বোনেরা আমার, আপনি তাই না? আপনার প্রেমিক, আপনার স্বামী যদি কোনো একটা সুন্দরী মেয়েকে নিয়ে কি করে রিক্সায় হুড় তুলে ঘুরে বেড়ায়, তাহলে বলবেন নাকি যে আপনাকে তো দারুণ লাগছে, তোমাকে সুন্দর লাগছে, জান তুমি আরেকটু ঘোরো,
বলবেন না, ঈর্ষায় জ্বলে পড়ে মরবেন না, কারণ ও হচ্ছে আপনার। তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, তুমি আর কারো নও, আমি তোমাকেই চাই। তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে যাও, আমি তোমাকে সুখে থাকতে দেব না, আমি তোমাকে তিল তিল করে জ্বালিয়ে মারবো। আমাকে কাঁদিয়ে তুমি সুখী হবে, এটা হবে না। এন্টি রোমান্টিসিজম, ভোগবাদ। ভোগবাদ, তুমি আমার মাল, তোমার সবকিছু আমার, তুমি অন্য কারো হতে পারবে না। আমি আরো মেলা কিছু এদিক ওদিক যাই খাই, কিন্তু তুমি আর কারো হবে না। ইটস এন্টি রোমান্টিসিজম। এই যে জীবন দাস, ওই যে বললাম যে রবীন্দ্রনাথরা বললেন যে না, প্রেমিকাকে স্পর্শ করা যাবে না, প্রেমিকাকে স্পর্শ করা যাবে, প্রেমকে স্পর্শ করা যাবে না, প্রেম মরে যাবে। এই যে বুদ্ধদেব বসু কি বলছেন জানেন? বুদ্ধদেব বসু, তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার, আমি আর ফিরিব না শাশ্বতে নিষ্ফল সংসার। যেখানে রবীন্দ্রনাথ বললেন যে প্রেমিকাকে স্পর্শই করা যাবে না। কেন স্পর্শ করা যাবে না? স্পর্শ করবো না, তাহলে প্রেমটা 1000 বছর বেঁচে থাকবে। স্পর্শ করলে প্রেম মরে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে প্রেমকে বাঁচিয়ে রাখতে হবে, স্পর্শ করা যাবে না। জীবন দাস বললেন যে না, দরকার নাই, আমার 1000 বছর প্রেম বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই, আমার প্রেমকে আমি 1000 বছর বাঁচিয়ে রাখতে চাই না, কোনো দরকার নাই। কি? তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিল অধিকার, আমি আর ফিরিব না শাশ্বতে নিষ্ফল সংসার। কিসের শাশ্বত, কিসের চিরন্তন? ধর্মীয় শাশ্বত চিরন্তন তো 1000 বছরের প্রেম দিয়ে আমি করবো কি? আমি প্রেম করবার, প্রেমিকা অন্যজন ভোগ করবে, আর আমি 1000 বছর প্রেম নিয়ে বেঁচে থাকবো। কোনো দরকার নেই, 1000 বছর প্রেম দরকার নাই। তুমি শুধু 2 মিনিট তোমার বক্ষের যুগল স্বর্গে, তোমার বুকের স্বর্গে আমাকে কয়েক মুহূর্ত স্থান দাও, তারপর তুমি চলে যাও, যেখানে খুশি সেখানে যাও। তোমার ওই 1000 বছরের প্রেম আমার দরকার নাই। দ্যাটস কল্ড এন্টি রোমান্টিসিজম, দ্যাটস কল্ড ভোগবাদ। আধুনিক প্রত্যেক প্রেমিক তাই, বুঝেন? জি। তো সাহিত্য আপনাকে বুঝতে হবে। আপনি সাহিত্য সমালোচনা, এই যে রিটেন পরীক্ষার্থী সাহিত্য সমালোচনা করবেন, কি জাতীয় সাহিত্য, এর রস কি, রূপ কি, হ্যান কি, ত্যান কি, সাহিত্য সমালোচনা করবেন, রিটেন লিখবেন, কেমনে লিখবেন? আপনাকে সাহিত্য বুঝতে হবে, সাহিত্য বুঝে পড়তে হবে ভাই। সাহিত্য গদবাদ, ওই যে কি করে পড়েন, কি ওই যে বই আছে বাজারে প্রচলিত বই, এত সালে এত সালে, চোখের বেলা 1903, চোখের বেলা 1903, শেষের কবিতা, শেষের কবিতা 1929, শেষের কবিতা, চোখের বেলা 1903, লাল ছালো 1947, লাল ছালো 1947, জি, পথের পাঁচালী, পথের পাঁচালী। এমনি করে পড়ে বিশেষ ক্যাডার হওয়া যাবে না, সুযোগ নাই ভাই। এমনি পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতিদিন পড়ছে, প্রতিনিয়ত। বিশেষ ক্যাডার হতে হলে আপনাকে বুঝে শুনে পড়তে হবে ভাই, জানতে হবে, বুঝতে পেরেছেন? জি। তো কাজেই জি, এই যে আমরা বলছিলাম যে কাজে এই যে আধুনিক যে জীবনবোধ, এন্টি রোমান্টিসিজম, এটি হচ্ছে আমাদের আধুনিকতা। এন্টি রোমান্টিসিজম, আধুনিক যুগটা 1941 সাল থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই যে আধুনিক পৃথিবীতে আর সেই রোমান্টিক প্রেম নেই। কি? সব এন্টি রোমান্টিক। শেষ করব, এন্টি রোমান্টিকতা শেষ করব একটি কথা শুধু বলে। আচ্ছা ভাবেন তো, একটি কথা বলে এই আলোচনাটা শেষ করবো, যে অনেকে বিরক্ত হতে পারেন। আচ্ছা ভাবেন, আপনি একটা প্রেম করছেন, প্রেমিকার সাথে 2 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর প্রেম করছেন, ঘুরছেন ফিরছেন, প্রেমিকা হাত ধরতে দেয়নি। 1 বছর প্রেম হয়ে গেছে, প্রেমিকা আপনাকে হাত স্পর্শ করতে দেয়নি। এই প্রেম জিন্দেগিতেও থাকবে না। আমি 2 কান কেটে ফেলে দিব। আপনি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, ছেলেটা রিক্সায় ওঠে, ফুচকা খাওয়ায়, আইসক্রিম খাওয়ায়, রিক্সায় ঘুরে, কিন্তু এই প্রেমিকা, এই মেয়েটি ছেলেটিকে হাত ধরতে দেয়নি কোনোদিন। বারবার একটা হাত ধরতে দেয় না। এই প্রেম জিন্দেগিতেও থাকবে না, নিশ্চিত এই প্রেম নিশ্চিত থাকবে না। আমি চ্যালেঞ্জ, ওভার চ্যালেঞ্জ, নিশ্চিত কেটে যাবে। আরে ওই ছেলে তো প্রেম করা শুরুই করেছে এটা ভেবে যে 3 মাসে প্রেম করব, তারপরে রিক্সায় উঠাবো, তারপর পার্কে যাব, তারপর হাত ধরবো, তারপর 5 মাসে গাল ধরবো, তারপর 6 মাসে কোমর ধরবো, 8 মাসে, এই তো টার্গেট, মাস্টার প্ল্যান করেই তো প্রেম শুরু করেছে। 1 বছর হয়ে গেল, হাতে ধরতে দেন না। তো চিন্তা করবে যে 1 বছরে হাতে ধরতে দেন না, তো গাল ধরবো কবে আর কোমর ধরবো কবে? তো লস প্রজেক্ট। এই প্রজেক্টে আর ইনভেস্ট করা যাবে না, এটা লস প্রজেক্ট, হবে না। এই প্রজেক্টে যে ইনভেস্ট করেছি সব বাদ। নিশ্চিত এই প্রেম কেটে যাবে। যদি না কেটে যায়, যদি এমন হয় যে 1 বছর ঘুরেছেন, হাত ধরতেন, তাও প্রেম আছে, আমাকে ফোন দিবেন, আমি 2 কান কেটে ঘুরে বেড়াবো। আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কি হবে? ছেলেরা তো বেয়াদ দেবে, একটু বজ্জাত টাইপের, ধান্দাবাজ। মেয়েদের ক্ষেত্রে কি হবে? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে,
3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর প্রেম হয়েছে, প্রেমিক তার হাত স্পর্শ করেনি, জীবনে প্রেম থাকবে না। মেয়েটি কিন্তু ওয়েট করে আছে যে কখন প্রেমিক তার হাতটা একটু স্পর্শ করবে, একটু ছুঁয়ে দেবে, কিন্তু হাত ছয় না কেন। এবং হাত ধরতে চাইলে কিন্তু সে বলবে যে না দেখো আমি কিন্তু হাতটা ধরা পছন্দ করি না, এটা ঠিক না, এটা অন্যায়, পাপ, তুমি কখনো আমাকে এরকম ভেবো না, আমি কিন্তু অন্য মেয়েদের মতো নয়। আসলে সে কিন্তু খুবই চায় যে ছেলেটা তার হাতটা স্পর্শ করুক। যখন আপনি স্পর্শ করেনও না, করতে চানও না, ছল করেও তার হাতটা একটু ছুঁয়ে দেন না, এই মেয়ে নিশ্চিতভাবে এই ছেলের নিশ্চিত প্রবলেম আছে। এই কোন ছাগলের সাথে প্রেম করছি, এই ছাগল মার্কা ছেলের সাথে প্রেম করছে না। যদি না ভাবে, যদি 1-2 বছর পরে এই মেয়েটা আপনার প্রেমে পড়ে থাকে, আমি 2 কান কেটে মাথা নেড়া করে ঘোল ঢেলে চলে যাবো। আপনি আমাকে ফোন দিবেন যে স্যার আমি 2 বছর ধরে প্রেম করছি, ছেলেটা আমার হাতও ধরতে চাইনি, স্পর্শ করিনি, তবু আমার প্রেম বেঁচে আছে। জি, আমাকে ফোন দিবেন, ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি। জি, তো যাই হোক, আমরা এই যে বললাম যে তাহলে এন্টি রোমান্টিক যুগ, আমরা বলছি যে আমরা জাকির বিসিএস স্পেশাল থেকে ভাই আমরা সাহিত্যের একটি কোর্স করাচ্ছি। আমি আবার একটু বিজ্ঞাপন বিরতি দিয়ে নিই যে আমরা জাকির বিসিএস স্পেশাল থেকে সাহিত্যের একটি কোর্স একদম আপাদ মস্তক একদম শুরু করেছি আমরা। কিন্তু বাংলা সাহিত্যের যে উদ্ভব ইতিহাস, ইন্দো ইউরোপ থেকে শুরু করে একটা ক্লাস আমরা নিয়ে ফেলেছি, আজকে আমাদের 2nd ক্লাস। তো আমরা ইচ্ছা করে ওপেন করে দিয়েছি সবার জন্য যে আপনারা সাহিত্যকে যেইভাবে ভাবেন, যেইভাবে পড়েন, যেইভাবে দেখেন, সাহিত্যটা যে একটু অন্যরকম সেটা একটু বোঝানোর জন্য। তো আশা করছি আপনারা আমাদের জাকির বিসিএস এ ঢুকে দেখবেন যে ওখানে আমাদের এই ভর্তির নিয়মগুলি দেওয়া আছে, মাত্র 500 টাকা। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি 500 টাকা দিয়ে আপনাকে আমি যা দিব, জীবনে আপনি ভাবেননি যে 500 টাকা দিয়ে এত কিছু জ্ঞান পাওয়া যাবে। এটা আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করে বলবো। যদি আপনার মনে হয় যে স্যার 500 টাকা দিয়ে যা দিয়েছেন আমার লস হয়েছে, আমি টাকা ফেরত দিব, আমি 500 টাকা দিয়ে গোটা পুরো সাহিত্যের কোর্সটা একদম আপাদমস্ত করাবো। এবং আমার ক্লাস থেকে সকল কোশ্চেন ইনশাল্লাহ আপনার কমন আসতে, এবং কমন না আপনি নিশ্চিত ভালো মতো রিটেন পরীক্ষা দিতে পারবেন। তো জাকির বিসিএস স্পেশাল আমাদের বাংলা সাহিত্যের কোর্সটি চালু আছে। গত একটা ক্লাস হয়েছে, একটা 2nd ক্লাস। আমরা সপ্তাহে প্রতি শনি সোম বুধ এই 3 দিন করে রাত 9টায় ক্লাসগুলি করাবো। আপনারা দয়া করে যদি চান, যদি ভালো লাগে আমাদেরকে, আপনারা জাকির বিসিএস এর সাথে যুক্ত হয়ে আমাদের এই কোর্সটি করে ফেলবেন। জি, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা যুগ বিভাগটি একটু করিয়ে রাখলাম, যুগের যে ধারণাটা আপনাদেরকে দিলাম। আমরা কিন্তু আগামী দিন থেকে আবার আগামী বুধবারে ক্লাস, এরপরের ক্লাস কি বারে, আগামী বুধবারে। তো আমি কিন্তু আপনাদেরকে এই যে আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তো প্রাচীন যুগের তো কোনো নাম নেই, প্রাচীন যুগ প্রাচীন যুগই। হ্যাঁ, এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। যারা লাইভ করতে পারবেন, জি যারা লাইভ করবেন তারা তো লাইভ করবেন, যারা লাইভ করতে পারবেন না তাদের জন্য রেকর্ডেড আকারে থেকে যাবে। যতদিন কোর্সটা চলবে ততদিন সকল ক্লাস রেকর্ডেড থাকবে, এবং একবার না চাইলে একাধিকবার ক্লাসগুলো দেখতে পারবেন, যত খুশি ততবার। জি ইনশাল্লাহ। শনি সোম বুধ রাত 9টা। মধ্যযুগকে আমরা ভাগ করলাম, আধুনিক যুগকে ভাগ করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রাচীন যুগ থেকে সাহিত্যগুলোকে, প্রাচীন যুগে সাহিত্যিক কারা কারা, গ্রন্থ কি কি, মধ্যযুগে সাহিত্যিক কারা কারা, সাহিত্যের ভাগগুলো কি কি, বুঝতে পারলেন? আধুনিক যুগে সে সাহিত্যিক কারার সাথে ভাগগুলো কি কি, আমরা জি ইনশাল্লাহ আমরা এগুলি ধরে ধরে পড়াবো। আগামীতে আমরা প্রাচীন যুগ শুরু করব। কি যুগ? প্রাচীন যুগ শুরু করব আগামী যে বুধবার রাত 9টায় আমরা। এবং আমি আবার বলছি, প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন আসবে। বিশেষ প্রিলিমিনারিতে প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন আসবে। প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন আমার আগামী দিনের ক্লাসে অবশ্যই 2টি প্রশ্ন। বাংলাদেশের যে কোনো পরীক্ষা কমন পাবেন, যদি না পান বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে প্রাচীন যুগ থেকে যদি আমার আলোচনার পরে প্রশ্ন কমন না পান, আমি আবার বলছি আপনারা আমাকে ফোন নাম্বার আমি প্রথমেই দিয়েছি, আপনারা ফোন দিবেন যে স্যার আপনি বলেছিলেন যে বাংলাদেশের যে কোনো পরীক্ষায় প্রাচীন যুগ থেকে আপনার আলোচনা থেকে প্রশ্ন কমন পাইনি। জি, আর রিটেনে কিন্তু 2টি প্রশ্ন থাকবে, 1টি বা 2টি। রিটেনে 1টি বা 2টি প্রশ্ন থাকবে। রিটেন যারা দিবেন প্রাচীন যুগ থেকে, চর্যাপদের ভাষা, চর্যাপদের আবিষ্কার সম্বন্ধে যা জানো, চর্যাপদের 2-4টা লাইন তুলে দেবে, বলবে আধুনিক রূপ লেখো, ঠিক আছে, এগুলো দিবে। তো আমরা সেগুলো আগামী দিন আলোচনা করব। আর আপনাদের একটা কথা বলে শেষ করছি, এই যে বাংলাদেশের 3টি রোমান্টিক যুগ বা রবীন্দ্র বিরোধী যুগ, এটা শুরু হয়েছে একটা পত্রিকার মধ্য দিয়ে। এই কথাটা বলে শেষ করে আমরা পরে আসবো। এটা হচ্ছে কল্লোল পত্রিকা। কি পত্রিকা? কল্লোল। একটা জিনিস কথা বলে, বাংলাদেশে রবীন্দ্র বিরোধী চেতনা, বেন্টি রোমান্টিক চেতনা, বেন্টি রোমান্টিক যুগের সূচনা ঘটেছে একটা পত্রিকার মধ্য দিয়ে। সেই পত্রিকাটির নাম কি? কল্লোল পত্রিকা। কল্লোল।
এই কল্লোল পত্রিকা 1923 সালে প্রকাশ, খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি পত্রিকাটি, সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকার নাম কি? কল্লোল। প্রতি বছর প্রতি বিসিএস পত্রিকা থেকে প্রশ্ন হয় কল্লোল অথবা সবুজপত্র অথবা শিখা ইত্যাদি ইত্যাদি। ওকে জি, তো এই যে দেখবেন যে কল্লোল পত্রিকা বাংলা ভাষায় যত সাময়িক সাহিত্য পত্রিকা আছে তার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী। কেন? তাহলে বাংলার সাথে অ্যান্টি রোমান্টিক যুগ বা রবীন্দ্র বিরোধী যুগ কোন পত্রিকার মধ্যে দিয়ে শুরু হয়েছে? এই কল্লোল পত্রিকার মধ্যে দিয়ে। এই কল্লোল পত্রিকার লেখকদেরকে বলে কল্লোল যুগের বা কল্লোল গোষ্ঠীর লেখক। তাহলে বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন হবে নিচের কে কল্লোল গোষ্ঠীর লেখক ছিলেন বা কে ছিলেন না? কল্লোল যুগের লেখক কে? কল্লোল যুগ কি? তাহলে এই যে যারা অ্যান্টি রোমান্টিক যুগের কবি, যারা রবীন্দ্র বিরোধী কবি, এই বেটারাই কি কল্লোল যুগের বা কল্লোল গোষ্ঠীর কবি। বুঝতে পারলেন? এই কল্লোল পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়। আর বাংলা 1330 বঙ্গাব্দে, বাংলা 1330। এই জন্য এই পত্রিকাটিকে বলা হয় 30-এর পত্রিকা। কি বলা হয়? 30-এর পত্রিকা। কল্লোল পত্রিকাটিকে বলা হয় 30-এর পত্রিকা। তাহলে নিচের কোনটি? 30-এর পত্রিকা। নিচের কোনটি? 30-এর পত্রিকা। বোঝা গেছে? তাহলে কল্লোল পত্রিকাটি যদি 1923 সালে প্রকাশিত হয়েছে, 1923 সালে, কিন্তু 23 সালে হলে এটার নাম 30-এর পত্রিকা কেন? ওই যে 1330 বঙ্গাব্দে, 1330 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে বলে এই কল্লোল পত্রিকাটা বলে 30-এর পত্রিকা। তাহলে এই লেখক কারা? 30-এর লেখক কারা? 30-এর লেখক ওই যে যারা কল্লোল গোষ্ঠীর লেখক, যারা অ্যান্টি রোমান্টিক লেখক, যারা রবীন্দ্র বিরোধী লেখক, ওরা আবার কি কল্লোল গোষ্ঠীর বা 30-এর লেখক। 30-70 জি 30-এর পত্রিকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রিটেনে আসবে কল্লোল যুগ কি, কল্লোল গোষ্ঠী কি, কল্লোল গোষ্ঠীর একজন লেখকের আলোচনা করো। বুঝতে পারলেন? তা আপনি কল্লোল যুগও বোঝেন না, কল্লোল গোষ্ঠীও বোঝেন না, অ্যান্টি রোমান্টিক বোঝেন না, সবই রিলেটেড, সবই জিনিস একই। জানতে হবে, জানলে লিখতে পারবেন। আমি বললাম যে বাংলাদেশের কোনো শিক্ষক আপনাকে প্রশ্ন করে আটকাতে পারবে কেন? তারা কোথা থেকে বাংলা পড়েছে? আমেরিকা থেকে না রাশিয়া থেকে? জি ভাই, কাজে কোনো প্রশ্ন করে ইনশাল্লাহ আটকাতে পারবে না। জি, পড়াশোনা করবেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে বিশ্বাস করেন। আমরা আপনাদের সামনে যা কিছু দিব ইনশাল্লাহ চেষ্টা করব সকল বিষয়গুলো সুন্দর করে ধারাবাহিকভাবে আপনাদের সাথে সামনে নিয়ে আসার জন্য। তো আমি আবার বলছি, আমার পার্সোনাল নাম্বারটি আপনাদের একবার বলেছি, তবু আরেকবার বলি, 01712337554। আর আমার একটি বই আছে বাজারে, যার নাম বাংলা কোষ। আচ্ছা, বাজারে সব জায়গায় পাওয়া যায় না, এটি শুধু রাজশাহীতেই পাওয়া যায় এই বইটি। আর দেশের বাইরে অর্থাৎ রাজশাহীর বাইরে, ঢাকা চট্টগ্রাম থেকে যদি কেউ নিতে চান তাহলে আমার একটা এজেন্ট আছে, অর্থাৎ আমাদের একটা প্রকাশনী প্রতিষ্ঠান আছে, 01744727712। এই নাম্বারে যোগাযোগ করলে আমার এই বাংলা কোষ বইটি আপনারা পেতে পারবেন। যারা চান, যারা মনে করেন তারা নিতে পারবেন। আর আমার সাথে যদি কোনো বিষয়ে কথা বলতে চান তাহলে এই নাম্বারটাতে আপনারা কথা বলতে পারবেন। আমি যদি ব্যস্ত না থাকি ইনশাআল্লাহ কথা বলবো। তো সামনের ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে, আবার আপনাদের সাথে সামনে আসব। জি, এখন ছুটি দিয়ে দিচ্ছি। জি, আগামী লেকচার 3, তাহলে আমাদের যে সাহিত্য কোর্স, তার লেকচার 1 গতদিন বাংলা ভাষা সাহিত্যের যুগ, বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, ইন্দো ইউরোপে থেকে শুরু করে বঙ্গ কামরূপী পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করলাম। আগামী দিন থেকে আমাদের স্টার্ট হবে ক্লাস লেকচার 3। কোথা থেকে? ওই যে প্রাচীন যুগ। জি, তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ সামনের আমাদের গ্রুপ, আমাদের জাকির বিসিএসের সেক্রেট গ্রুপে। সবার সাথে দেখা হবে। শুভকামনা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।